আমার বন্ধু বান্ধব বলো বা আত্মীয় স্বজন বলো, তাদের এই অ্যাঙ্গেলটা যখন দেখি যে পুলিশ মানে তো অন্য একটা প্রাণী, সেটা খারাপ লাগে। কারণ আমি যখন ডোমিনোজে কোনো পিৎজা অর্ডার করছি, জোম্যাটো থেকে কোনো ফুড অর্ডার করছি, ওরা আমার লোকেশনটা নেবে, আমি সেখানে কখনোই আমার ক্যামেরা পারমিশনটাকে অ্যালাউ করবো না। তুমি বিশ্বাস করবে না, আমাদের কাছে এরকম কমপ্লেনও আছে, কেউ কেউ 2.5 কোটি 3 কোটি 3.5 কোটি এরকম টাকা দেওয়ার পরে আমাদের কাছে এসছে। চাকরি পাওয়ার আগে পর্যন্ত যেভাবে আমরা পুজো এনজয় করতাম, চাকরি পাওয়ার পরে তাদের সাথে পুলিশ আমি হয়ে গেছি, কিন্তু আমার ছোটবেলার বন্ধুগুলো বা আমার ফ্যামিলি তারা তো পুলিশ নয়। অক্টোবর মাস বাঙালির উৎসবের মাস। মানছি মা দুর্গা এবার সেপ্টেম্বরে চলে এসেছেন, মাঝে মাঝে এরকম অঘটন তিনি করে ঘটিয়ে থাকেন বটে, কিন্তু এখনো আমরা মা দুর্গা চলে গেছেন, মা লক্ষ্মী মা কালী এই ফেজটাতে আছি। ফলে উৎসব পুরোপুরি শেষ নয়, আমাদের এখনো অনেক উৎসব বাকি। মোটমাট অক্টোবরটা বাঙালির একটা অনেক কিছু না পাওয়ার মধ্যেও একটা আনন্দের মাস। কিন্তু এই আনন্দের জন্য কিছু মানুষকে মূল্য চোকাতে হয়। কারণ আমরা যখন রাস্তায় থাকি আনন্দ করার জন্য সারা রাত, আমরা যখন সারা রাত কোনো অ্যাপ থেকে খাবার অর্ডার করি, আমরা যখন সারা রাত নির্দ্বিধায় আমার বোনকে, আমার মেয়েকে, আমার সন্তানকে এই শহরে ছেড়ে দিই, তখন কিছু মানুষ বাড়ি ফেরে না, কারণ তাদের ডিউটি থাকে। কিছু মানুষের তার সন্তানকে, তার স্ত্রীকে নিয়ে কোনো প্যান্ডেলে ঘোরা হয় না, তার কারণ তারা চায় আমরা প্যান্ডেলে ঘুরি। এরকম মানুষদেরকে কি এই অক্টোবরে সেলিব্রেট করা উচিত নয়? উৎসব তো তাদেরও, আজকে তাদের উদযাপন করার দিন, কিন্তু পুরো পুলিশ ফোর্সকে ডাকার ক্ষমতা তো আমার নেই। পুরো পুলিশ ফোর্সকে আমি কি করে ডাকবো? তাই আমার বন্ধু ঘটনাচক্রে যে পুলিশের একজন কর্তাও বটে, সাব ইন্সপেক্টর সাইবার পুলিশ স্টেশন ইন্দ্রনীল ঘোষ, আজকে তিনি আমাকে সময় দিয়েছেন। আজকে তার সঙ্গে এই অক্টোবর এবং পুলিশ এই গোটা বিষয়টা নিয়ে একটু আড্ডা মেরে নেব। থ্যাংক ইউ। তো বলো, পুজোটা তোমাদের কেমন কাটে? আচ্ছা, থ্যাংক ইউ তোমাকে ডাকার জন্য এই প্ল্যাটফর্মে। ঠিক আছে, কারণ তোমার চ্যানেলে আমি দেখেছি অনেক বড় বড় তারকারা এখানে এসে বসেও ইন্টারভিউ দিয়ে গেছে, সেখানে আমাকে ডাকার জন্য থ্যাংক ইউ। এই মাসে তারকা তোমরা, কারণ তোমরা আমাদেরকে রাস্তায় ঘোরার স্বাধীনতা দাও। এটা দেখো, এটা আমাদের পার্ট অফ জব। আমরা যখন এই চাকরিতে ঢুকি তখন এটা আমাদের মাইন্ডসেট তৈরি হয়ে যায় যে আমাদের উৎসবের দিনগুলো বলো বা যে দিনগুলোয় লোকজন একটু ছুটির মেজাজে থাকে, সেই দিনগুলো আমাদের ডিউটি করতে হবে। উই আর বাউন্ড টু দ্যাট। হ্যাঁ, প্রেশার বেশি থাকে তো ঠিকই, বিশেষ করে পুজোর মাসে তো প্রেশার অবশ্যই বেশি থাকে। কেননা আমাদের মোটামুটি মহালয়া যখন শুরু হয়, মহালয়া এই সিজনটা থেকে শুরু করে আমাদের কালী পুজো পর্যন্ত বা ছট পুজো, এখন ছট পুজো পর্যন্ত আমাদের ছুটি পুরোপুরি বন্ধ থাকে। ঠিক আছে, মানে আমরা ছুটি নিতেই পারবো না। তো ঠিক আছে, সেটা আমরা মেনে নিই। এবং পুজোর ডিউটি তো টাফ অবশ্যই। মানে যখন ধরো রাস্তায় লোকের ঢল নামছে বিকেল থেকে শুরু করে ভোর রাত পর্যন্ত, ততক্ষণ পর্যন্ত গোটা পুলিশ ফোর্সই রাস্তায় থাকে। এবং সেটা কলকাতায় দুর্গাপুজোয় যারা রাস্তায় বেরিয়েছে তারা চাক্ষুষ দেখেইছে এটা। দেখো, তুমি তো জন্ম থেকে পুলিশ নও, না একদম কেউই হয়নি না। এবার ছোটবেলার বন্ধুরা, তোমার নীলগঞ্জের বন্ধুরা যেখানে তোমার বড় হয়ে ওঠা, তারা যখন পুজোর একটা প্ল্যান করছে, এই অষ্টমীর দিন দেখা করছি, আসবি, এইটা না বলার সময় পুলিশ ইউনিফর্মের ভিতরে মানুষটার কতটা কষ্ট হয়। দেখো, কষ্ট বলতে গেলে চাকরি পাওয়ার আগে পর্যন্ত যেভাবে আমরা পুজো এনজয় করতাম, চাকরি পাওয়ার পরে তাদের সাথে পুলিশ আমি হয়ে গেছি, কিন্তু আমার ছোটবেলার বন্ধুগুলো বা আমার ফ্যামিলি তারা তো পুলিশ নয়। তো তাদের একটা আশা আকাঙ্ক্ষা থাকেই যে হ্যাঁ, আমি সময় কাটাবো, আমি যাতে ফ্যামিলিকে একটু সময় দিতে পারি, তারা সেটা থাকে। বাড়ির বাচ্চারা, ছেলে মেয়ে যদি থাকে, তারা চাইবে যে বাবা পুজোর একটা দিন অন্তত আমাদের সময় দিক। এবার মিথ্যা কথা বলবো না, হয়তো কোনো একটা দিন হয়তো আমাদেরকে আমরা একটু মানে ছাড় পাই। হ্যাঁ, মানে বিশেষ করে আমি যেহেতু যে সেক্টরে রয়েছি সাইবার পুলিশ স্টেশনে, থানায় লেভেলে আমার যারা ব্যাচমেটরা রয়েছে, যারা সিনিয়র রয়েছে, যারা জুনিয়র রয়েছে, তাদের উপর চাপটা অনেক বেশি। হ্যাঁ, তো আমি হয়তো সব পুজোর মধ্যে একটা দিন হয়তো একটু ম্যানেজ করে বললো যে ঠিক আছে আজকে বিকেলটা আমি একটু বাড়িতে সময় দেবো, সেটা হয়তো হয়। কিন্তু ম্যাক্সিমাম 80% পুলিশের ক্ষেত্রে সেটা হয় না। তো হ্যাঁ, খারাপ লাগার জায়গা থাকে। আজকে যদি আমার কোনো বন্ধুরা বলে নবমীর দিন বিকেলবেলা আমরা একটু প্ল্যান করবো, একটু বেরোবো, একটু হ্যাং আউট করবো, তখন আমি বলি দেখ আমি ভাই আগে থেকে বলতে পারছি না, আমাকে বাদ দিয়ে
প্ল্যানটা যে আগে যদি হতো তখন হয়তো আমি নিজে ইনিশিয়েটিভ নিতাম যে আজকে আমরা এই করব ওই করব, বাট এখন সেটা হয়তো বলি যে না আমি দেখছি। এবার সেটা যদি ম্যাচ করে যায় ওদের টাইমিং এর সাথে তাহলে প্ল্যান করি ভালো। কোন দিন তোমার কেরিয়ারটা এই পাথে এলো, মানে যে আমি পুলিশ হব, কোন বয়সে গিয়ে কিভাবে সিদ্ধান্তটা এলে তুমি? না আমি পুলিশ হব এই সিদ্ধান্তটা আমার কোনোদিনই ছিল না। আমার একটু অন্য সেক্টরে আসার ইচ্ছা ছিল। তো আমি যখন গ্র্যাজুয়েশনের পর কম্পিটিটিভ এক্সামের জন্য বসলাম, বিভিন্ন চাকরির পরীক্ষা দিতে দিতে এটা আমি ক্র্যাক করি। তো প্রথমে রিটেন, তারপর ইন্টারভিউ পাস হওয়ার পর ট্রেনিং, তারপর আস্তে আস্তে কখন পুলিশ হয়ে গেলাম গিয়ে জানি না। আচ্ছা, পুলিশ হয়ে উঠলাম, এই কথাটা পুলিশ হয়ে ওঠা যায় মানে? ধরো আমি একটা সাধারণ মানুষ থেকে পুলিশের জায়গায় এসেছি, তো আমি ওই পাশের ভিউটাও দেখেছি, এই পাশের ভিউটা আমি দেখছি। মানুষের কিন্তু একটা দৃষ্টিভঙ্গি আছে যে পুলিশ সাধারণ মানুষ নয়, এই ধারণাটা ভুল। মানে এটা যখন আমার বন্ধু বান্ধব বলো বা আত্মীয় স্বজন বলো বা যাদের সাথে রোজ ওঠা বসা করছি, মেট্রো বা ট্রেনে যাতায়াত করছি, তাদের এই অ্যাঙ্গেলটা যখন দেখি যে পুলিশ মানে তো অন্য একটা প্রাণী, তো সেটা খারাপ লাগে। কারণ আমরা পুলিশ হচ্ছে এটা আমাদের প্রফেশন, এটা আমাদের প্রফেশন। আমি আজকে কেউ পুলিশ হতে চায় ছোটবেলা থেকে যে আমি পুলিশের জব করব, কেউ মানে পরীক্ষা দিতে দিতে হয়তো, যেমন আমি যেরকম পরীক্ষা দিতে দিতে আমি এই চাকরিটা পেয়েছি, আমি করেছি এবং করতে করতে আমি কাজটাকে ভালোবেসে ফেলেছি, নো ডাউট। তো মানুষ এটা মনে করে যে না পুলিশ কিন্তু সাধারণ মানুষ না, অন্য একটা প্রাণী। তো এই যে তফাৎ, এই যে পার্থক্যটা, এটা আমার মনে হয় না করা ঠিক। কেন আমরাও মানুষ, দিনের শেষে আমাদেরও ফ্যামিলি থাকে, আমাদেরও বন্ধু বান্ধব থাকে, আমাদেরও মানে সামাজিক জীবনযাপন থাকে। এবার একটু স্পেসিফিক জায়গায় আসি। হুম। ঘটনাচক্রে অক্টোবর যেমন উৎসবের মাস, এইটা সাইবার সিকিউরিটিরও মাস, অ্যাওয়ারনেসের, এবং এটা প্রচন্ড সাংঘাতিক একটা বিষয় আজকে। অ্যাবসলিউটলি। আমি সত্যি কিছু নেই বলে একটি ছবি শুটিং করছিলাম। আচ্ছা। সেই সময় আমার কাছে ফোন আসে যে আপনার সিম কার্ডে এতগুলো বেআইনি এই জিনিস পাওয়া গেছে, এক্ষুনি আপনার কাছে ওটিপি যাচ্ছে, শেয়ার করুন। না 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 হলে আপনার কি ডিজিটাল অ্যারেস্ট। আচ্ছা, হ্যাঁ হ্যাঁ, ডিজিটাল অ্যারেস্ট এইটা এখন প্রচন্ড ভাবে ছড়াচ্ছে, প্রচন্ড পরিমাণে। হাউ টু কোপ আপ উইথ দিস? যেহেতু তুমি সাইবার পুলিশ স্টেশন, তাই জিজ্ঞাসা করছি। বুঝতে পেরেছি। আমি বলি তোমাকে, এটা মানে সাইবার অফেন্স আজ থেকে, ধরো আমি সাইবার পুলিশ স্টেশনে রয়েছি অলমোস্ট 10 ইয়ার্স। তো আজ থেকে 10 বছর আগে যে ট্রেন্ডটা ছিল সাইবার ক্রাইমে, যে ট্রেন্ডগুলো ছিল, এই ট্রেন্ডগুলো ক্রমান্বয়ে চেঞ্জ হতে হচ্ছে, প্রত্যেক বছরই চেঞ্জ হচ্ছে। তো এইটা তুমি যেটা বললে যে ডিজিটাল অ্যারেস্ট বলো, ইনভেস্টমেন্ট ফ্রড বলো, এগুলো হচ্ছে এখন একদম মানে ট্রেন্ডিং অফেন্স ইন সাইবার ক্রাইম। তো ডিজিটাল অ্যারেস্ট জিনিসটা তোমাকে বুঝতে হবে। অ্যারেস্ট তো মানে তুমি গ্রেপ্তার হয়ে যাচ্ছ, তো ডিজিটাল অ্যারেস্ট ব্যাপারটা কি? কেউ তোমাকে, মানে কোনো ফ্রডস্টার তোমাকে, আমি একটু আমাদের যে ধরনের কেসগুলো আসে আমি একটু রেফারেন্স দিয়ে তোমাকে বলি, যারা দেখবেন তাদেরও বুঝতে সুবিধা হবে। মনে করো আমি কাউকে টার্গেট করলাম, কিভাবে টার্গেট করছি আমি? যারা টার্গেট করে, যে ফ্রডস্টাররা টার্গেট করে, এরা সোশ্যাল মিডিয়াতে তোমাকে নিয়ে স্টাডি করছে, ঠিক আছে? এরা কিন্তু খুব যে মানে নিম্ন মধ্যবিত্ত বা তার থেকে যারা নিচু লেভেলের যারা আছে তাদেরকে কিন্তু টার্গেট করছে না, করছে যাদের কাছ থেকে টাকা নিতে পারবে। ঠিক, এবার ধরো তোমাকে ফোন করে বলছে যে আপনার নামেই কোথাও না কোথাও থেকে তোমার ডেটা পাচ্ছে। ডেটা পাওয়ার হাজার একটা অপশন আছে, সেটা আমি পরে আসছি কিভাবে আসে। তো কোথাও না কোথাও থেকে তোমার ডেটা পাচ্ছে যে আপনার নাম রাহুল ব্যানার্জি, আপনার আধার কার্ড নাম্বার এই, ফোন নাম্বার এই তিনটে ডেটা যদি পেয়ে যায় কেউ, তখন ফোন করে বলছে যে আপনার নামে একটা এই আধার কার্ড, আপনার এই কার্ড দিয়ে আপনার এতগুলো সিম ইস্যু হয়েছে এবং এই সিমগুলো চলে যাচ্ছে দেশের বাইরে। ঠিক, অথবা বলছে যে আপনার কোনো পার্সেল বুকিং আছে, যে পার্সেলটা মুম্বাই থেকে থাইল্যান্ড বা কম্বোডিয়া বা অন্য কোনো ফরেন কান্ট্রিতে যাচ্ছে এবং সেই পার্সেলটার মধ্যে কিছু এগুলো পাওয়া নার্কোটিক সাবস্টেন্স আছে, যার জন্য আপনাকে অ্যারেস্ট করা হচ্ছে। কিন্তু পুলিশ আপনার বাড়িতে আসছে না, আপনাকে ডিজিটালি অ্যারেস্ট করছে।
তোমাকে একটা ঘরে আইসোলেট করে রেখে তোমাকে ভয় দেখিয়ে তোমার কাছ থেকে এক্সটর্ট করা হচ্ছে টাকা, দ্যাট ইজ ডিজিটাল অ্যারেস্ট। এবং লোকজন যারা এই কনসেপ্টটার সাথে পরিচিত, আমি না যখন পাশের বন্ধুরা বললো হ্যাট ফ্রড, হুম তার আগে আমি না 30 সেকেন্ড ঘেমেছি হুম যে আমার প্যাকেজে কোকেন, হুম আমার কোকেন 5টা ব্লু ফিল্ম হুম এরকম কি সব হুম বলেছে, আর ও 3টে না 4টে ফেক পাসপোর্ট আচ্ছা পাওয়া গেছে আমার প্যাকেজে, যেটা আচ্ছা। থাইল্যান্ডে যাচ্ছিল। আচ্ছা আমি না ঘামছি, হুম এবার আমি না যথেষ্ট পড়াশোনা করি, এবার আমি ঘেমে গেছি। এবার সাধারণ মানুষ যে আরো কম অ্যাওয়্যার, সে তো আরো তাড়াতাড়ি বুলিড হয়ে যাবে। তুমি ঘেমে যাওয়ার পর তুমি কি করলে? সাথে সাথে ব্লক করে দিলাম, যেহেতু হ্যাঁ। পাশে বন্ধুরা প্রিভেল স্যানিটি। হুম 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 তারপরে তো মুরগি হয়েছি, যেখান থেকে তুমি আমাকে উদ্ধার করেছো সেটা আমি পরে বলছি। না, এটা অনেকেই তো এই জিনিসটা বোঝে না, মানে এই অ্যাওয়ারনেসটা অনেকেরই থাকে না। সাইবার ক্রাইমের মেনে হচ্ছে তুমি যতটা অ্যাওয়ার হবে তত বেশি তুমি সাইবার সেফ থাকবে। হুম। তো অনেকের কাছে এই কনসেপ্টটা নতুন। আমাদের কাছে যখন প্রথম প্রথম এই অভিযোগগুলো আসতো তখন আমাদের কাছেও মানে প্রথম প্রথম ভাবতাম যে লোকে এভাবে বকা হচ্ছে কি করে, একটা মানুষ ডিজিটালি অ্যারেস্ট হতে পারে কি করে। যেহেতু ধরো আমরা এই প্রফেশনে রয়েছি, আমরা বুঝতে পারছি যে কাউকে অ্যারেস্ট করতে গেলে সেটার লিগাল প্রোটোকল কি আছে না আছে, সেটা সবসময় সাধারণ মানুষের পক্ষে জানা সম্ভব নয়। তো তাকে যখন বলা হচ্ছে যে আপনি ডিজিটালি অ্যারেস্ট, আপনি 24 ঘন্টা ক্যামেরার সামনে থাকবেন, কাউকে ঘরে ঢুকতে দেবেন না, 5 ঘন্টা এই ঘরে থাকবেন, আপনার সমস্ত সম্পত্তির হিসাব আমাকে দিন, আপনার কোথায় কোথায় ব্যাংক অ্যাকাউন্ট আছে, কোন ব্যাংকে কত টাকা আছে, সেই সমস্ত হিসাব আমাকে দিন, কারণ আপনার নাম শুধুমাত্র এই যে মানে ইললিগাল কন্টেন্ট ট্রাফিকিংয়ের সাথে যুক্ত তা না, মানি লন্ডারিং কেসের সাথেও যুক্ত, এবং সেখানে ফেক ডকুমেন্টও পাঠিয়ে দিচ্ছে। ফেক ডকুমেন্টের মধ্যে কি থাকছে, তোমার আরবিআই এর স্ট্যাম্প দেওয়া ডকুমেন্ট থাকছে, সুপ্রিম কোর্টের স্ট্যাম্প দেওয়া ডকুমেন্ট থাকছে। এবার সেগুলো দেখে লোকজন ঘাবড়ে যাবে। হ্যাঁ, তুমি বিশ্বাস করবে না, আমাদের কাছে এরকম কমপ্লেনও আছে, কেউ কেউ 2.5 কোটি 3 কোটি 3.5 কোটি এরকম টাকা দেওয়ার পরে আমাদের কাছে এসছে। তখন খুব হতাশ, বা জেনারেলি এটা তো আর তখন রিট্রিভ করা প্রায় ইম্পসিবল হয়ে দাঁড়ায় না? রিট্রিভ করা ইম্পসিবল সবসময় হয় না, কিছু ক্ষেত্রে পসিবল হয়। তবে ধরো তুমি যদি টাকা দেওয়ার পর তোমার সাথে ফ্রড হওয়ার পর তুমি যদি 24 থেকে 48 ঘন্টার মধ্যে পুলিশের কাছে যেটা আমি কমপ্লেন পারলাম, করো, হ্যাঁ, অন্তত সেইটুকুনি বুদ্ধি ছিল যে 24 ঘন্টার মধ্যে তোমার কাছে এলাম বলে টাকাটা পেলাম। ওটা তো আমার ব্যাচমেট ছিল বলে, হ্যাঁ, আমি তখন আউট অফ স্টেশন ছিলাম, একটা রেডে দারুণ বাইরে হেল্প ছিলাম, হলো। হ্যাঁ, করে দিয়েছিল। তো ওকেও একটা থ্যাংক ইউ যে ওই সেই সময় সাপোর্টটা দিয়েছিল। একদম। তো যাই হোক, এরকম ভাবেই হয় জিনিসগুলো। এবার টাকার রিকভারি দেখো, যদি 24 থেকে 48 ঘন্টার মধ্যে আমাদের কাছে আসা হয়, পুলিশের কাছে আসা হয়, কিন্তু ধরো আমি যদি 2.5 কোটি টাকা কাউকে দিয়ে থাকি, আমি তো 1 লপ্তে দিইনি না, আমি তো মুরগি হয়েছি ধাপে ধাপে, ধাপে ধাপে। কখনো 50 লাখ দিয়েছি, কখনো 25। একদমই তাই। এবার সবটা তো 48 ঘন্টার মধ্যে হবে না। না, তাহলে সেক্ষেত্রে দেখো আমি তাহলে টাকা রিকভারির জায়গাটা বলি তোমাকে। ধরো তুমি যেমন ইনভেস্টমেন্ট ফ্রড, এটা একটা মানে হটকেক। কিরকম? ধরো তোমার কাছে হঠাৎ করে একটা মেসেজ আসলো হোয়াটসঅ্যাপে যে আপনি বাড়ি বসে ইজি মানি আপনি করতে পারেন, আপনাকে কিছুই না, গুগল রিভিউ দিতে হবে। হ্যাঁ, ঠিক আছে, তো গুগল রিভিউ তুমি দিলে যে হ্যাঁ এরকম একটা হোটেলে তোমাকে লিঙ্ক পাঠিয়ে দিল, এই লিঙ্কে পরপর 4-5টা হোটেলের লিঙ্ক পাঠিয়ে দিল, তুমি গুগল রিভিউ দিয়ে দিলে। তো গুগল রিভিউ দেওয়ার পর পার রিভিউ তোমার কাছে 150 টাকা বা 250 টাকা এরকম করে তোমার অ্যাকাউন্টে ওরা ফেললো। তার আগে তোমার অ্যাকাউন্টের ডিটেলসগুলো নিয়ে নিচ্ছে। ফেলার পরে এবার তুমি যখন দেখছো যে হ্যাঁ আমি তো টাকা পাচ্ছি এদের কাছ থেকে, তাহলে এটা আমি ঘরে বসে বসে শুধু রিভিউ দিয়ে আমি যদি টাকা পেতে পারি, Easy money. ওয়েল অ্যান্ড গুড না, আমার একটা সাইড ইনকাম হয়ে যাচ্ছে। এরকম ভেবে যখন অনেকে দিচ্ছে, তখন ওনাকে একটা টেলিগ্রাম গ্রুপ বা হোয়াটসঅ্যাপ গ্রুপে অ্যাড করে দিল যে এটা একটা টেলিগ্রাম চ্যানেল আছে, আপনি এখানে জয়েন করুন, বা এই হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে এখানে জয়েন করুন, করে এখানে দেখুন কিছু মেন্টার থাকবে, কেউ টিউটর থাকবে, যারা আপনাকে গাইড করবে কি না ফার্দার আরো অনলাইন টাস্ক গুলো করার জন্য, যাতে আপনি আরো বেশি টাকা পান। তো এরকম ধরো 10,000 20,000 পর্যন্ত তোমাকে দিল। তারপর তোমাকে বললো যে আপনি 50,000 টাকা যদি ইনভেস্ট করেন তাহলে 1 লাখ টাকা পর্যন্ত আপনি কমিশন পাবেন। এবার তুমি যেই 50,000 টাকা দিলে, তোমাকে ধরো তোমার অ্যাকাউন্টে ধরো ওরা আরো 10,000 টাকা প্রফিট দিয়ে তোমার অ্যাকাউন্টে 60,000 টাকা ঢুকিয়ে দিল। তখনও তুমি দেখছো যে না আমি তো টাকা পাচ্ছি, আমার অসুবিধাটা কোথায় হচ্ছে। তখন বললো যে না, এবার আমাদের থার্ড লেয়ারে আমাদের টাস্কটা আমরা করছি, আপগ্রেড করছি, এখানে আপনি যদি 1 লাখ টাকা দেন তাহলে 1.5 লাখ টাকা পাবেন।
যেই তুমি ওই থার্ড লেয়ারে গিয়ে 1 লাখ টাকাটা দিলে, মানে টাস্কের থার্ড লেয়ারে গিয়ে 1 লাখ টাকাটা দিলে, তখন তোমাকে বলছে যে না, আপনি 1 লাখ টাকার বদলে 3 লাখ টাকা পাবেন, কিন্তু তার জন্য আপনাকে আরো একটা 2 লাখ টাকা টাস্ক করতে হবে। ঠিক আছে, এরম করে করে তোমার কাছ থেকে ধরো মোটামুটি 10 লাখ 20 লাখ যার কাছে যেরকম আছে, এরকম ধরনের কেস আমাদের কাছে প্রায় কোটির ওপরে কমপ্লেন আমাদের কাছেও এসছে, আমরা সেগুলো নিয়েও ডিল করছি। কিছু সলভ হয়েছে, কিছু পার্শিয়ালি সলভ হয়েছে, কিছু এখনো আনসলভ হয়ে রয়েছে। তো যখনই এই ধরনের ইনভেস্টগুলোর মানে হাই কমিশনের লোভ দেখিয়ে তোমার কাছ থেকে এরকম লাখ 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 টাকা নিয়ে নিল, এবার এই জিনিসটা তো একদিন হচ্ছে না, তোমার সাথে ধরো 1 মাস ধরে কমিউনিকেশনের মধ্যে তোমাকে জিনিসটা চলছে। এবার ধরো তুমি আজকে আগস্টের 5 তারিখে তুমি কাউকে টাকা দেওয়া শুরু করলে, সেই টাকাটা চলে আসলো আজকে এই অক্টোবর পর্যন্ত তোমার কন্টিনিউ হয়ে আসলো, ততদিনে তোমার কাছ থেকে 1-1.5 কোটি টাকা বেরিয়ে গেছে। এবার তুমি যখন পুলিশের কাছে কমপ্লেন করতে আসলে, লাস্ট যে টাকাটা তুমি দিয়েছিলে সেটা পাওয়াটা যতটা সোজা, ওই আগস্ট মাসে যে টাকাটা তুমি দিয়েছিলে সেটা পাওয়াটা ততটাই কঠিন। কেননা যখন তুমি টাকাটা কোনো অ্যাকাউন্টে দিচ্ছ, ওরা উইদিন 10 or 15 মিনিটের মধ্যে সেই টাকাটা ওখান থেকে হয়তো এটিএম উইথড্র করে নিচ্ছে, বা অন্য কোনো অ্যাকাউন্টে ট্রান্সফার করে দিচ্ছে, সেখান থেকে সে একটা ক্রিপ্টোতে ট্রান্সফার হয়ে যাচ্ছে। ঠিক আছে, তো যত পুরনো হবে তত টাকা রিকভারির প্রসেসটা মানে চান্সটা কমে যাবে। এইখানেই একটা প্রশ্ন আসছে যে সাইবার সিকিউরিটি তো শুধু ব্যক্তিগত সিকিউরিটি না, কখনো কখনো এবং বেশিরভাগ ক্ষেত্রে ন্যাশনাল সিকিউরিটি, এবং সেখানে হ্যাকার বা এই ক্রিমিনালদের সঙ্গে সাইবার সিকিউরিটির মানে তোমরা যারা, তোমাদের খেলাটা ইঁদুর বেড়ালের, কে কখন দৌড়ে আগে আছে। এই খেলায় তোমরা কি মানে হাউ ডু ইউ অ্যাসেস দ্য পোটেনশিয়াল থ্রেট অ্যান্ড হাউ ডু ইউ মানে যেটা ঘটে গেছে সেটাকে আটকানোর কি জন্য কি করতে পারো, এবং পোটেনশিয়াল থ্রেটটাকে কিভাবে বোঝো? তো ধরো যে ঘটনাগুলো ঘটে যাচ্ছে সেগুলো আমরা আটকাতে পারি না, কিন্তু অ্যাওয়ারনেসটুকু আমরা লোকের মধ্যে ছড়াতে পারি যাতে এই জিনিসগুলো না হয়। হুম। তো ধরো একটা কোম্পানির মধ্যে বলো বা ইন্ডিভিজুয়াল কারোর সাথে বলো, যে কারোর সাথে জিনিসগুলো হতে পারে, বিভিন্ন কোম্পানিরাও সাইবার সিকিউরিটি থাকে, তাদেরকে সেগুলো মেনটেন করে থাকতে হয়। না হলে তুমি দেখবে কিছু টার্মস আছে, যেমন র্যানসামওয়্যার বা ম্যালওয়্যার অ্যাটাক, এগুলো কিন্তু খুব হয়, যেগুলো ফিনান্সিয়াল বেসড কোম্পানি যেগুলো থাকে। তো তোমাকে সেই জায়গাটা ভেবে চিনতে সিকিউরিটি। আমাকে একটু গোদা ভাষায় বোঝাবে ম্যালওয়্যার আর র্যানসামওয়্যার এগুলো কি জিনিস? দেখো দেখো আমি আর আমার দর্শক আমরা কিন্তু এগুলো বুঝছি না। আমি তাহলে সোজা ভাষায় বলি, আমি কোনো টেকনিক্যাল টার্মে যাচ্ছি না। ম্যালওয়্যার বা স্প্যামওয়্যার যেগুলো থাকছে, তোমার ধরো যে ডেটাটা থাকছে, সেই ডেটাটা যদি আমি পজেস করতে পারি, আমার নিজের পজিশনে আনতে পারি, সেটাকে আমি এনক্রিপ্টেড করে দিচ্ছি টু এ ডিফারেন্ট কোড। আচ্ছা, ঠিক আছে, এবার এনক্রিপ্টেড মানে কি, বা আমি ধরো তোমার সাথে আমি বাংলায় কথা বলছি, তুমি বাংলা ভাষা বুঝছো, আমিও বুঝছি। এবার ধরো তুমি জার্মান ভাষা বোঝো, আমি বুঝি না, তুমি আমার ল্যাঙ্গুয়েজটাকে তুমি জার্মানিতে মানে ট্রান্সলেট করে প্রেজেন্ট করে রেখে দিচ্ছে। এবার আমি তো সেটা বুঝতে পারছি না, আমি ধরো তোমায় কোনো বাংলায় লেখা পাঠিয়েছি, তুমি সেটাকে জার্মানি ভাষায়, আমি বুঝতে পারছি না যেটা কি ভাষায় লেখা রয়েছে, তুমি জার্মানি, ফ্রেঞ্চ, স্প্যানিশ মিক্সড করে একটা প্রেজেন্ট করছো। এবার তুমি সেইটা ওই আমার যে ডেটাটা তুমি রেখে দিয়েছো তোমার কাছে, সেটাকে তুমি এনক্রিপ্ট থেকে ডিক্রিপ্ট করার জন্য আমার কাছ থেকে একটা হিউজ মানি তুমি দাবি করছো। ও, তোমারই জিনিস আমি জার্মানি লিখে আবার তোমাকে বেচবো বলে? হ্যাঁ, যে আমি এটা বাংলায় আবার তোমাকে ট্রান্সলেট করে দেবো, তোমার যে বাংলা তুমি যে লেখাটা আমাকে দিয়েছো সেটা আমি তোমাকে ফেরত দিয়ে দেবো, জার্মানি থেকে আবার রিট্রান্সলেট করে আমি বাংলায় দিয়ে দেবো, তার জন্য আমাকে টাকা দাও। এবং এই টাকাগুলো যখন দাবি করছে তখন কোনো ব্যাংক অ্যাকাউন্ট ওরা প্রোভাইড করছে না, ওরা প্রোভাইড করছে কোনো পেমেন্ট লিঙ্ক, যেগুলো হয়তো তুমি যখন টাকাটা দিচ্ছ সেটা কোনো ইন্টারন্যাশনালি কোনো সুইফট কোডে পেমেন্ট হচ্ছে, বা কোনো এমন কোনো গেটওয়েতে পেমেন্ট হচ্ছে যেখান থেকে ডাইরেক্ট হয়তো ওরা ক্রিপ্টোতে ট্রান্সফার করে নিচ্ছে, যেখান থেকে মানিটা রিকভারি করা কোনো সম্ভবই না। এবং যে ডেটাটা ওরা তোমার কাছ থেকে এনক্রিপ্ট করে নিচ্ছে, সেটা যারা ডিক্রিপ্ট করে আবার তোমাকে ফেরত দেবে, সেটারও কিন্তু কোনো গ্যারেন্টি নেই। আর যেহেতু আমি ল্যাঙ্গুয়েজটা জানি না ঠিক দিচ্ছে কিনা, সেটাও তো আমি চেক করতে পারবো না। তো সেক্ষেত্রে আমরা সবসময় বলি কি, যে যারা হিউজ ডেটা নিয়ে কাজ করে, যে সমস্ত বড় বড় অর্গানাইজেশন আছে যারা হিউজ ডেটা নিয়ে কাজ করে, আমরা সবসময় ডেটাটাকে একটা ব্যাকআপ রাখতে, যাতে কোনো কারণে যদি র্যানসামওয়্যার অ্যাটাক করে, তাহলে সেই ডিভাইসটাকে আমাকে রিবুট করতেই হবে, আমাকে ওটাকে ফরম্যাট করতেই হবে। কারণ সেটাকে আমি কখনোই এই রিস্কটা নিতে পারবো না যে আমি টাকাটা দিলে আমাকে ওরা ডিক্রিপ্টেড ডেটাটা দেবে।
তো সেক্ষেত্রে এই যে যখন র্যানসমওয়্যার অ্যাটাক হওয়া যে ডিভাইসটা থাকছে সেই ডিভাইসটাকে আমরা বলি যে ওটাকে ফরম্যাট করে ব্যাকআপটা রেখে দিতে যাতে ব্যাকআপটা দিয়ে পরবর্তীকালে কাজগুলো চালাতে পারে। আচ্ছা, এটা আমি একদম বোকা বোকা এবং জানি না বলেই প্রশ্নটা করছি যে পার্সোনাল মোবাইল ক্যামেরা এটা কি হ্যাক করা যায়? এক, আর দুই হচ্ছে আমার স্টোরেজের জিনিস কতটা সেফ? দেখো তুমি যখন আমরা সোশ্যাল মিডিয়া সাইটগুলো অ্যাপগুলো ইউজ করছি, ধরো ফেসবুক বলো, হোয়াটসঅ্যাপ বলো, ইনস্টাগ্রাম ইউজ করছি, বা টুইটার হ্যান্ডেল মানে এক্স এখন যেটা হয়ে গেছে, এগুলো যখন ইউজ করছি তখনই দেখবে যখন আমরা ইনস্টল করছি তখনই পারমিশন চায়। কি কি পারমিশন চায়? ফেসবুক, ইনস্টাগ্রাম এগুলো ইউজ করতে গেলে তোমাকে ক্যামেরা পারমিশন, মাইক্রোফোন পারমিশন, লোকেশন পারমিশন সবই তোমার কাছে চাইবে। তো ততক্ষণ পর্যন্ত তুমি সেফ আছো। আমি বলছি না যে হোয়াটসঅ্যাপ বা ফেসবুক এগুলো থেকে ফ্রড হয় বা হয় না, এটা আমি বলবো না, ঠিক আছে, কিন্তু যতক্ষণ পর্যন্ত তুমি সেফ আছো যতক্ষণ না তোমার ডেটাগুলো ব্রিচ হচ্ছে। কারণ আমরা রয়েছি ওই মেলায় যে দড়ির মধ্যে ওই লাঠি ধরে খেলা দেখায়, দেখেছো তো, ব্যালেন্স করে আর কি। তো আমরা যখন ফোনের জগতে ঢুকে যাচ্ছি আমরাও কিন্তু ওরকম ওই হাতে লাঠি নিয়ে একটা ব্যালেন্স করে চলতে হচ্ছে। যেদিকেই যদি কেউ একটু মানে হেলে যায় তো তখনই তার বিপদ। হুম। তো তোমার ডেটা, আমি আমি যখন ফোন ইউজ করছি আমার ফোনের মধ্যে আমার ব্যক্তিগত সমস্ত তথ্য আমার ফোনের মধ্যে রয়েছে, আমার গোপন ছবি সবই তোমার কাছে রয়েছে। তোমার ইমেল থেকে শুরু করে তোমার, তুমি আজকে ধরো যে সেক্টরে তুমি কাজ করছো তোমার কাছে তোমার ইমেল বলো, হোয়াটসঅ্যাপ বলো, এখানে বিভিন্ন লোকের কন্ট্যাক্টস রয়েছে, বিভিন্ন কন্টেন্ট রয়েছে যেগুলো তোমরা ইমেলে আদান প্রদান করছো। এবং এবার ধরো যারা পলিটিক্যাল পার্সন রয়েছে বা কেউ ধরো কোনো হাই সিকিউরিটি সেক্টরে কাজ করছে, তো তাদের ফোনে অনেক কনফিডেন্সিয়াল ডেটা থাকে। তো সেই ডেটাগুলো যদি আমি পেয়ে যাই তাহলে আমি আমার তাকে এ করতে কোনো অসুবিধা নেই, তাই তো? এবার তুমি বলছো যে আমি আমার ক্যামেরা, ফোনের ক্যামেরা কি হ্যাক হতে পারে? হ্যাঁ, হতে পারে, হতেই পারে। আজকে আমি ধরো ডমিনোজ পিৎজা বা পিৎজা হাট যে ধরনের ফুড ডেলিভারি অ্যাপ যেগুলো আছে, তাদের ধরো অ্যাপ আমি ইনস্টল করছি, তাদের অ্যাপে ইনস্টল করতে গেলে আমার তাকে কি পারমিশন দেওয়া উচিত? লোকেশন পারমিশন ইজ এনাফ। কারণ আমি যখন ডমিনোজে কোনো পিৎজা অর্ডার করছি, কাছের শোরুমটা, হ্যাঁ জোম্যাটো থেকে কোনো ফুড অর্ডার করছি, ওরা আমার লোকেশনটা নেবে, আমি সেখানে কখনোই আমার ক্যামেরা পারমিশনটাকে অ্যালাউ করবো না। তো ফোনের সেটিংসে গিয়ে দেখবে ওই অ্যাপ পারমিশন বলে একটা লিস্ট থাকে, সেখানে গিয়ে দেখে নেবে যে কোন কোন অ্যাপকে তোমার কি কি পারমিশন দেওয়া আছে। আমরা কিন্তু অনেকেই জানি না। একটা বর্তমানে রিসেন্ট কেস বলি, মানে এটা রিসেন্ট বলবো না, এটা হয়ে আসছে অনেকদিন ধরেই বেশ, লোন অ্যাপ ফ্রড, হয়তো শুনে থাকবে। এটা আমার নিজের সহকর্মী বাবলুর সাথে হয়েছে কোভিডের সময়। আচ্ছা। খুব সহজে টাকা দিয়ে দিচ্ছিল ওকে, তারপর কম্পাউন্ডে বাড়তে থাকে এবং প্রচন্ড খারাপ খারাপ ফোন আসতে শুরু করে এবং সামহাও ওরা পাড়া প্রতিবেশী সবার ওয়্যারঅ্যাবাউটস জানতো যে তোমাকে কিন্তু বদনাম করে দেবো। এবার তারপর টাকা খুব কষ্ট করে মেটানো হয়। এটা কি করে, মানে এরা কারা? দেখো, প্রথমত এটা দুরকম ভাবে হয়। একটা হচ্ছে গুগল প্লে স্টোরে এরকম প্রচুর অ্যাপ ছিল বা আছে বা নতুন করে আসছে। এটা কি করে অ্যালাউ করা হয়? দেখো, গুগল তো বিজনেস করবে না। এবার আমি ধরো একটা অ্যাপ ডেভেলপ করলাম, আমি অ্যাপটা ডেভেলপ করে যখন গুগলে ছাড়বো আমি দেখবো যাতে ওই অ্যাপটা 5টা লোক ইউজ করে, যাতে গুগল মানে মনিটারি বেনিফিটেড হয়। হ্যাঁ, তো ওরা গুগল ততক্ষণ পর্যন্ত অ্যালাউ করবে যতক্ষণ না সেটার এগেনস্টে কোনো ওরা অভিযোগ পাচ্ছে বা সেটার এগেনস্টে যতক্ষণ ওরা কোনো রিপোর্ট পাচ্ছে ততক্ষণ পর্যন্ত ওরা অ্যালাউ করে। আমরা এরকম বহু অ্যাপ বন্ধ করিয়েছি এর আগে গুগল প্লে স্টোরে ওদের সাথে কমিউনিকেট করে যে এই অ্যাপগুলো থেকে ফ্রডগুলো হচ্ছে। এবার ধরো যারা সাধারণ মানুষ তাদের পক্ষে তো জানা সম্ভব নয় যে কোনটা আরবিআই এর গাইডলাইন্সে বা অ্যাপ্রুভালে যে সেই অ্যাপগুলো রয়েছে। আরবিআই কিন্তু কখনোই বলে না যে ভুইফোড় অ্যাপগুলো থেকে হ্যাঁ লোন নাও। হ্যাঁ, তো তুমি যখন অ্যাপটাকে ইনস্টল করছো ওই অ্যাপের মধ্যে কিন্তু তুমি কন্ট্যাক্ট পারমিশনটা অলরেডি দিয়ে দিচ্ছ। যাদের সাথে ফ্রডটা হচ্ছে তারা ভাবছে যে আমার ফোনটা হ্যাক হয়েছে, আদৌ ফোনটা হ্যাক হচ্ছে না। তুমি যখন অ্যাপটা ইনস্টল করছো তখনই তার মধ্যে কন্ট্যাক্ট পারমিশনটা তুমি দিয়ে দিচ্ছ। এই যে কন্ট্যাক্ট পারমিশনটা ওরা পেয়ে যাচ্ছে, ওদের নিজস্ব সফটওয়্যার দেখে নিচ্ছে যে হ্যাঁ এই কন্ট্যাক্টে এই ফোন নাম্বারগুলো হোয়াটসঅ্যাপ ইউজার এরা আছে। এবার যখনই তুমি 5,000 টাকা তোমাকে ধরো বা 1800 টাকা দিয়ে তোমার কাছে 5,000 টাকা নিচ্ছে সুদ সহ, তুমি বলে ঠিক আছে আমি টাকা দিয়ে দিচ্ছি, আমি টাকা আর করবো না, আমাকে হ্যারাস করা হচ্ছে, আমি 5,000 টাকা দিয়ে দিলাম। সরি,
দেওয়ার পরও ওরা কি করছে, সেই তোমার যে ডেটাটা আছে, তোমার যে ইনফরমেশনটা আছে, সেটা অন্য একটা অ্যাপ ওরা বিক্রি করে দিচ্ছে। এবার সেই অ্যাপের থেকে তোমার তোমার অ্যাকাউন্টে তোমার অজান্তে তোমার কনসেন্ট ছাড়াই তো সেখানে ধরো আরো 1800-2300 এরকম টাকা ঢুকিয়ে দিচ্ছে। দিয়ে এবার তোমাকে ফোন করে বলছে যে আপনি আমাদের কাছ থেকে টাকা নিয়েছেন, আমাকে টাকাটা ফেরত দিন, অথচ তুমি লোনটা নাওনি। ঠিক। এবার এই যে তোমার যে ডেটাগুলো, কন্ট্যাক্টস লিস্টের যে ডেটাগুলো রয়েছে, সেগুলো যখন তাদের কাছে থেকে যাচ্ছে, তারা তখন তোমার কাছ থেকে যখন ডাইরেক্ট টাকাটা বার করতে পারছে না, তখন তোমার এই যে কন্ট্যাক্টসে যারা যারা রয়েছে তাদের কাছে তোমার ছবি মর্ফ করে বা তোমার নামে কোনো বাজে কুৎসিত কথাবার্তা বলে তাদেরকে পাঠানো হচ্ছে, যাতে তাদের মারফত তোমাকে চাপে রাখা যায় এবং তাদের কাছ থেকে তোমার কাছ থেকে টাকাটা ওরা পেতে পারে। গভর্নমেন্টের কোনো ওয়েবসাইটে যখন ইন্টারন্যাশনাল কোনো সাইবার ক্রিমিনাল অ্যাটেম্প করে, ধরো তোমরা ট্রেস করে ফেললে, অনিন্দ সাইবার ক্রাইমটা চোখে দেখেই মনে হয়, তো ওর এগেনস্টে অ্যাকশনটা কি নাও বা কি করা হয় তারপর যখন একটা হ্যাকার ট্রেস হয়ে গেল? দেখো, এগুলো তো প্রথমত আমাদের এফআইআর রেজিস্টার ছাড়া তো আমরা কারোর এগেনস্টে কোনো চার্জ করতে পারবো না। তো যখন এই ধরনের কোনো কমপ্লেন আসছে, আগে আমাদের কেস রেকর্ড করতে হয়। কেস রেকর্ড করে আমাদের ইনভেস্টিগেশনে যে প্রোটোকলগুলো আছে সেগুলো মেনটেন করতে হয়। এবার ধরো আমি ইনভেস্টিগেশনে এতে দেখলাম যে হ্যাঁ এই লোকটা অফেন্ডার আছে, তখন যে যে সেকশনে কেসগুলো রেকর্ড হচ্ছে অ্যাজ পার ল, সেই অনুযায়ী তার এগেনস্টে আমরা চার্জগুলো ফ্রেম করি। এই যে তুমি বললে ডেটা পাওয়ার হাজারটা রাস্তা আছে, এইখানে আমার একটা প্রশ্ন হচ্ছে, এই ডেটা পাওয়ার রাস্তাটা কি? এই যে আমি গাড়ি কিনলাম, হ্যাঁ, যেখানে আমি মুরগিটা হয়েছিলাম, হ্যাঁ, আমি গাড়ি কেনার মধ্যে অন্তত 10-12টা ফোন চলে এলো রোড সাইড অ্যাসিস্ট্যান্সের, যেটা অ্যাকচুয়ালি বাস্তবে কোনো এক্সিস্টেন্স নেই। যে আপনার এই 5,000 টাকা দিলে নেক্সট 10 বছর আপনার কোনো পার্টস চেঞ্জ করতে গেলে 30% ডিসকাউন্ট, আর যে কোনো জায়গায় টোয়িং ফ্রি। আমি 5,000 টাকা দিয়ে যাক উদ্ধার হয়ে গেল পুলিশের হেল্পে। এই ডেটা পাওয়ার রাস্তাটা কি? মানে তুমি আমাকে একটা কথা বলো, তুমি যখন শপিং মলে যাও, বিভিন্ন লোকজন থাকে যে স্যার এটা একটা কুপন রয়েছে, আপনার ফোন নাম্বারটা দিন, আপনি একটা লটারিতে জিততে পারেন, এই ধরনের আসে তো আমাদের কাছে। এবার ধরো তুমি ভাবলে যে আমি লটারিতে যদি একটা মাইক্রোওয়েভ বা একটা গাড়ি পেতে পারি, ফোন নাম্বারটা দিয়ে দিলে তুমি, তো ফোন নাম্বারের সাথে কিছু ডেটা তো তোমার থাকছে। মানে ধরো তুমি ফোন নাম্বার, আমার যে ফোন নাম্বারটা থাকছে সেটা কে ইউজার, এটা বার করা খুব একটা ডিফিকাল্ট নয়। হ্যাঁ, তো সেখান থেকে একটা মানুষের ফোন নাম্বার থাকলে তার মোটামুটি 25% ডেটা আমরা বার করে নিতে পারি। এবার যারা এই যে সাইবার ফ্রডস্টার যারা রয়েছে, এরা হচ্ছে শিক্ষিত লোকজন। তুমি কখনোই ভাববে না যে এরা রাস্তাঘাটে যারা মানে খুব সাধারণ মানুষ, মানে যারা আগেকার দিনে আমরা বলতাম যে শীত কেটে চুরি করছে, এখন লোকে ব্যাংকের শীত কাটে। তো তারাও কিন্তু মানে লিটারেট এনাফ যে হ্যাঁ আমি এই জিনিসটা এইভাবে করব। তো তাদের ডেটা বার করার জন্য কিন্তু এরকম অনেক অপশন রয়েছে। তুমি ধরো কোথাও খেতে গিয়ে তোমার ফোন নাম্বারটা দিচ্ছ, ফিডব্যাকে তুমি ফোন নাম্বার দিচ্ছ, মেল আইডি দিচ্ছ, তো সেখান থেকেও তোমার ডেটা অনায়াসে পাওয়া যেতে পারে। এবার তুমি ডেটা পাওয়ার, দেখো আমি এই যে ফোন যেটা মেনলি বলি, তোমার ফোনের মধ্যে যে আমরা যে যখন ইউজ করছি, যে বিভিন্ন অ্যাপগুলো ইউজ করছি, আমাদের ডেটা কিন্তু সবসময় বিক্রি হচ্ছে। তুমি ধরো অ্যামাজনে গিয়ে কোনো একটা জুতো সার্চ করলে, যে আমি একটা ব্র্যান্ডেড জুতো সার্চ করলাম করে, তুমি অ্যামাজন থেকে বেরিয়ে চলে আসলে, তুমি আবার ধরো ইনস্টাগ্রামে রিল দেখছো, পরপর দেখবে জুতো আসতে শুরু করে। কেন? এই যে তুমি যখন কোনো সাইট দেখছো, তখন সেই সাইটগুলো তোমাকে কুকিজ পাঠাতে থাকে। হ্যাঁ, কুকিজ মানে হচ্ছে তোমার মানে ওরা কিছু ডেটা পাঠায় তোমাকে, যে তুমি তোমার ওয়েব সার্চের মধ্যে তুমি কি কি দেখছো, বা তোমার ফোনের মধ্যে তুমি কি কি জিনিস সার্চ করছো, কি কি জিনিস লাইক করছো, কোনটায় কোনটায় কমেন্ট করছো, এ ধরনের ওরা একটা কিন্তু ডেটা তৈরি, সেই কুকিগুলো একটা ডেটা তৈরি করে সেই ডেটাগুলো কিন্তু অন্য কোনো ওয়েবসাইট বা অন্য কোনো যারা ফিনান্সিয়াল যে মার্কেটিং প্লেসগুলো আছে, সেখানে সেই ডেটাগুলো বিক্রি হয়। তো তোমার ডেটা পাওয়াটা খুব একটা চাপ নয় এখানে। এইবার একটা জিনিস যেটা শুধু আমি গল্পে পড়েছি, থ্রিলারে জেনেছি, কিন্তু আমার ধারণাটা খুব ভেগ, ডার্ক ওয়েব। এই ডার্ক ওয়েবের পৃথিবী এবং ইন্ডিয়াতে ডার্ক ওয়েব, এবং সেখানে কি কি হতে পারে?
দেখো, ডার্ক ওয়েব ভাবলে প্রথমেই তোমার মাথায় কি ছবি আসছে? যে কেউ কোনো একটা হ্যাকার একটা বড় হুড পরে কম্পিউটারের সামনে বসে হ্যাকিং ফ্যাকিং করছে, এই ধরনের জিনিসগুলো আমাদের মাথায় আসে। অ্যাকচুয়ালি তুমিও কিন্তু ডার্ক ওয়েব ইউজ করো, আমিও করি। বলো কি? হ্যাঁ, মানে আমি তোমাকে একটু সহজ ভাষায় বলি। ধরো আমি ঠিক ওয়েব, একটা হচ্ছে ক্লিয়ার ওয়েব থাকে, হ্যাঁ, সারফেস থাকে, তো ক্লিয়ার ওয়েব থাকে, একটা হচ্ছে ডার্ক ওয়েব থাকে। ক্লিয়ার ওয়েব কোনগুলো? যেগুলো ধরো তুমি গুগলে গিয়ে সার্চ করছো কোনো কিছু, ধরো আমি সহজ কথা লিখে সার্চ করলাম, তো সহজ কথার যে ভিডিও আছে, ইউটিউব চ্যানেল আছে, বা রিল যেগুলো আছে, সেগুলো পরপর 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 ডেটাগুলো চলে আসছে। তো সেরকম আমি ধরো তোমার নাম দিয়ে সার্চ করলাম, তোমার ইমেল আইডি দিয়ে সার্চ করলাম, তো সেখানে আমি হয়তো তোমার নামটুকু পাচ্ছি, তোমার উইকিপিডিয়া যে ডিটেলসগুলো পাচ্ছি সেগুলো পাচ্ছি। তোমার মেল আইডিটা ধরো আমি পাচ্ছি, তোমার মেল আইডিটা ধরো আমি জানি, আমি গুগলে গিয়ে সার্চ করলাম, গুগল হয়তো সামহাও দেখে দিল যে হ্যাঁ এরকম একটা মেল আইডি রয়েছে রিলেটেড টু রাহুল ব্যানার্জি। কিন্তু তোমার মেলের ভেতর যে ডেটাগুলো রয়েছে, বা তুমি ধরো ফেসবুক ইউজ করছো, তুমি যখন ফেসবুকে যে ছবিগুলো পোস্ট করছো সেগুলো সবাই দেখতে পাচ্ছে, তোমার যদি পাবলিক করা থাকে, প্রোফাইল যদি পাবলিক করা থাকে, সেগুলো সবাই দেখতে পাচ্ছে। দ্যাটস আ পার্ট অফ ক্লিয়ার ওয়েব। কিন্তু তোমার ফেসবুকের সাথে ফেসবুক মেসেঞ্জারটা যুক্ত রয়েছে, তুমি ফেসবুক মেসেঞ্জারে কি কি মেসেজ করছো সেটা কি পাবলিক দেখতে পাচ্ছে? পাচ্ছে না, সেটা একমাত্র তুমি দেখতে পাচ্ছ। দ্যাটস আ এবং পার্ট অফ, যাকে পাঠাচ্ছে। হ্যাঁ, দ্যাটস আ পার্ট অফ ডার্ক ওয়েব। আচ্ছা। মানে ডার্ক ওয়েব এরকম না যে শুনতে ডার্ক ওয়েব আমরা বলি, কিন্তু ডার্ক ওয়েব এরকম না যে খুব বিশাল একটা, মানে ভজঘট একটা ব্যাপার। কিন্তু এবার ভজঘটন ঠিক আছে, যে ডার্ক ধরো ওয়েবটা তুমি আছে। তুমি যে ধরো মেলটা ইউজ করছো, তোমার মেলের, আমি ধরো আমি গুগল সার্চ করে তোমার মেল আইডিটা সার্চ করতে পারি, কিন্তু তুমি কাকে কাকে মেল করছো, মেলের কন্টেন্ট গুলোকে আমি গুগল থেকে পাবো? পাবো না। তো এটা কিন্তু ডার্ক ওয়েব। এবার ধরো তুমি যেটা বলছো, এটা ইন্ডিয়া বা শুধুমাত্র পার্টিকুলার কোনো কান্ট্রিতে বলবো না, ডার্ক ওয়েব পুরো ওয়ার্ল্ড ওয়াইড সেম প্রসেসেই কাজ করে। ধরো কোনো অন্ধকার গলি যেখানে গাঁজা বিক্রি হচ্ছে, ড্রাগ বিক্রি হচ্ছে, এরকম তো বিভিন্ন সব শহরেই তো এরকম থাকে, যেখানে ধরো গোপনে আর্মস বিক্রি হচ্ছে। হ্যাঁ, তো সেগুলো কিন্তু সবার নজরে আসে না। কারা এই জিনিসগুলো জানে? যারা এই কাজগুলোর সাথে যুক্ত তারা জানে। তো তুমি যখন ডার্ক ওয়েব ইউজ করছো, ডার্ক ওয়েবের বিভিন্ন তোমার ব্রাউজার আছে। আমরা যখন নর্মাল ব্রাউজার গুগল বা তোমার ফায়ারফক্স এগুলো ইউজ করি, ডার্ক ওয়েবের জন্য টরেন্ট ব্রাউজার আছে, অনিয়ন ব্রাউজার আছে, এগুলো দিয়ে ডার্ক ওয়েব ইউজ করা যায়। সেগুলো যারা একটু নেট ঘেটে পড়াশোনা করে তারা নর্মালি জানে এগুলো। তো সেখানে ডার্ক ওয়েবে তোমার যে তথ্যগুলো, আমাদের যে ফোনে আমরা যখন ফোন ইউজ করছি, আমাদের ফোনের কিন্তু বেশ কিছু গোপন তথ্য কিন্তু ডার্ক ওয়েবে বিক্রি হয়। হ্যাঁ, ডেটা, একটা জিনিস মাথায় রাখবে, ডেটা কিন্তু সবসময় একটা বিজনেস পারপাসে বিক্রি হচ্ছে। তুমি ফোনে সারাক্ষণ কি ধরনের জিনিস লাইক করছো, কি ধরনের জিনিস তুমি কমেন্ট করছো, কি ধরনের জিনিস সার্চ করছো, ইনফরমেশন ইজ কারেন্সি। এগুলো কিন্তু ডেটা সবসময় কালেক্ট হচ্ছে। তুমি ফেসবুকে কি ধরনের ভিডিও দেখছো, তুমি ধরো কোনো কমেডি ভিডিও দেখছো বা কমেডি রিল দেখছো ইনস্টাগ্রামে, তোমার কিন্তু পরপর দেখে ফিডে সেই কমেডি জিনিসগুলোই ম্যাক্সিমাম চলে আসে। আমার ফিডে শেন ওয়ার্নার, সচিন তেন্ডুলকার ঘুরে ফিরে আসবেই। ঘুরে ফিরে আসবে, কারণ তুমি ওগুলো দেখতে পছন্দ করো এবং ওগুলো হয়তো লাইক করো, কমেন্ট করো সেগুলো, বা শেয়ার করছো কারো না কারোর সাথে। তো তোমার কিন্তু ও ডেটাটা রিড করছে, করে তোমাকে সেই ডেটাটাই তোমার ফিড আবার আসছে। ঠিক আছে, তো সেরকম ডেটা কিন্তু তোমার ডার্ক ওয়েবও সেল হয়, বিক্রি হয়। এবার ডার্ক ওয়েবটা সাধারণ মানুষের পক্ষে জানাটা এতটা সম্ভব নয়। আমরা যারা ধরো কাজ করি, আমাদের কখনো কখনো ডার্ক ওয়েব নিয়ে কাজ করতে হয়। হুম। তো ডার্ক ওয়েব থেকে ডেটা পাওয়া বা যে ফ্রডস্টার আছে তাকে আইডেন্টিফাই করাটা খুব মুশকিল, কেন পুরো জিনিসটাই একটা অন্য ভার্চুয়াল এতে চলে। হ্যাঁ, মানে ধরো আমাদের তো কিছু এ থাকে, মানে অব্লিগেশন মানে থাকে। আজকে আমি ডার্ক ওয়েবে ধরো তোমাকে খুন করবার জন্য কন্ট্রাক্ট কিলার নিলাম, তুমি আমাকে বা আমার ভাড়া করা কিলারকে, তোমার তো ধরো খুন হয়ে গেছে, তোমার ডিপার্টমেন্টের লোক আমাকে ট্রেস ব্যাক করতে পারবে? টাফ, প্র্যাকটিক্যাল স্পিকিং টাফ। যদি তোমার আমাদের কাছে কোনো ফিজিক্যাল এভিডেন্স থাকে, সেটা যতটা আমরা ডিটেক্ট করাটা সোজা, বাট কেউ যদি ডার্ক ওয়েবের থ্রু দিয়ে জিনিসটা করে থাকে, তাহলে এটা কিন্তু ডিটেক্ট করা টাফ আছে। আমি বলবো না ইম্পসিবল, ইম্পসিবল বলবো না, বাট টাফ। আচ্ছা, এই ফিশিং ফিশিং শব্দটা খুব শোনা যায়, ফিশিং অ্যাটাক, এটা কি তুমি আমাদেরকে একটু খোলসা করে বোঝাবে সাধারণ মানুষকে? দেখো, সম্ভব সেটা বোঝা? হ্যাঁ হ্যাঁ, কেন করবো না,
বলছি ধরো ফিশিং, তুমি যখন খুব সহজ ভাষায় বলতে গেলে আমি ফিশিং এর কথাই বলি। ফিশিং আর ফিশিং এর দুটো স্পেলিং দুটো আলাদা হলো, বানান দুটো আলাদা, বানান দুটো আলাদা হলো, পিএইচ আর এফ। এফ, হ্যাঁ। তো মাছ ধরার সময় যেরকম আমরা ছিপ ফেলি, সেরকমই তোমার সামনে ধরো অনেক ছিপ ঘুরে বেড়াচ্ছে ভার্চুয়াল ওয়ার্ল্ড, লোভের। তুমি যদি সেখানে আটকে যাও, তাহলে ফিশিং অ্যাটেম্পটটা সাকসেসফুল হলো এবং তোমার সাথে ফ্রড হলো। ধরো আমার যৌনতার প্রতি দুর্বলতা আছে এবং আমার সামনে অনেকগুলো রিভিলিং ভিডিওস ঘুরছে যেগুলো ফিশিং এর মধ্যে টোপ, আমি একটা ধরলাম, টোপ খেলাম, এবার কি হবে আমার সাথে? দেখো, ফিশিং এর পারপাস হচ্ছে মেনলি হচ্ছে মানিটারি ফ্রড করা, ঠিক আছে? তুমি ধরো গুগলে বা কোনো একটা সাইটে গিয়ে তুমি ধরো পর্ন দেখছো বা যারা দেখছে, দেখার সময় দেখবে ওপরে কিছু পপ আপ অ্যাড আসে। হ্যাঁ, পপ আপ অ্যাড কিন্তু তোমার ডেটা কালেক্ট করার জন্য আসে। আচ্ছা, ঠিক আছে? মানে তুমি ধরো কোনো পপ আপ অ্যাড ক্লিক করছো, তুমি ধরো পর্ন ভিডিও দেখার পরে অন্য কোনো সাইটে গিয়ে কোনো কিছু সার্চ করছো, সেখানে ধরো দেখলে কোনো পপ আপ অ্যাড আসলো। পপ আপ অ্যাডে তুমি ধরো দেখলে যে হ্যাঁ অমুক জায়গায় এরকম একটা মানে একটা কোনো খুব অ্যাট্রাকটিভ কোনো মেয়ের ছবি দিয়ে ভিডিও কলে তোমাকে আহ্বান জানাচ্ছে। তুমি সেগুলো ক্লিক করলে সেই সাইটে গিয়ে দেখলে হ্যাঁ সেখানে বিভিন্ন মেয়েরা ওরকম ভিডিও কলে তোমাকে ভিডিও কল সার্ভিস দিচ্ছে। হ্যাঁ, হ্যাঁ, তো সেগুলো যখন দেখছো তোমার কিন্তু ডেটাটা তোমার কিন্তু ওরা কিন্তু হচ্ছে যে তোমার কি তুমি কোন মেল আইডি থেকে দেখছো, সেই মেল আইডিটা তোমার কোন আইপি থেকে জেনারেট হচ্ছে, বা তোমার যে কোন ডিভাইস থেকে হচ্ছে, তোমার লোকেশন কি আছে, এই ডিটেলস গুলো কিন্তু আসে। এবার আমি একটা ঘটনা বলি, যেটা আমাদের কাছে বেশ কিছু কমপ্লেন আসতো, যে হঠাৎ করে একটা মেল আসলো যে আপনি এই অমুক অমুক সাইট ভিজিট করেছেন, যেখানে চাইল্ড পর্নোগ্রাফি রয়েছে, যেখানে উমেন পর্নোগ্রাফি রয়েছে, আপনি এই সাইটগুলো ভিজিট করেছেন, তো সেই জন্য আপনাকে আপনার এগেনস্ট একটা চার্জ ফ্রেম করা হচ্ছে ফ্রম সাইবার ক্রাইম ব্রাঞ্চ, মহারাষ্ট্র পুলিশ, তার সাথে সিবিআই এর লোগো, তার সাথে তোমার ইন্টারপোলের লোগো, সবকিছু লোগো দিয়ে একটা গুছিয়ে একটা চিঠি করে তোমাকে পাঠিয়ে দিচ্ছে। এবার যারা ধরো জানে না জিনিসটা, হাত পা কাঁপতে শুরু করেছে, বউ জেনে ফেলবে, অবশ্যই, হ্যাঁ, ছেলে বউ জেনে ফেলবে। এবার তোমার কাছ থেকে কি করছে যে আপনার এগেনস্টে অ্যারেস্ট ওয়ারেন্ট ইস্যু হবে, আপনি যদি মনে করেন যে আপনি বা দেবেন, বা কি বলে ওটাকে, জরিমানা দেবেন, তাহলে আপনি আমাদেরকে একটা মেলে রিপ্লাই করুন। তো দ্যাট ইজ অলসো ফিশিং। তোমাকে ছিপ ফেললো, দেখলো, দেখে এবার তুমি ধরো মনে করলে যে হ্যাঁ আমি তাহলে আমার রেপুটেশনের বয় আমি কি করবো, টাকাটা দিয়ে দেবো, তখন তুমি টাকাটা দিলে। কিন্তু যারা বুঝবে যে মুম্বাই ক্রাইম ব্রাঞ্চ, সিবিআই, ইন্টারপোল তিনজনে একসাথে তোমাকে একটা শুধু পর্ন সাইট ভিজিট করার জন্য কোনো কাজ নেই জীবনে, তো এগুলো একটু নিজেকে অ্যাওয়ার হলে এই জিনিসগুলো একটু অ্যাভয়েড করা যায়। আচ্ছা, আইডেন্টিটি চুরি, এইটা কিভাবে হয় সাইবারে? আমি খুব সহজ ভাষায় বলি তোমাকে। তুমি ধরো পাবলিক ফিগার, তো তোমার ফেসবুকে তুমি তোমার ছবি দিয়ে তোমার একটা ফেসবুক প্রোফাইল বানাচ্ছ, তোমার ধরো ওয়েবসাইটে বা তোমার এই যে সহজ কথার যে ইউটিউব চ্যানেল আছে সেখানে তোমার ছবি রয়েছে। তো আইডেন্টিটি থেফট হচ্ছে শুধুমাত্র নাম ইউজ করলে কিন্তু হবে না, তার সাথে তোমার আইডেন্টিটি, ইউনিক আইডেন্টিটিটাকে ইম্পারসোনেট করতে হবে। তোমার ফেসটা হচ্ছে তোমার ইউনিক আইডেন্টিটি। তোমার ফেসটা দিয়ে যদি কেউ ধরো একটা ফেক প্রোফাইল বানালো ফেসবুকে এবং তোমার নামটাও সেখানে একই সেম ইউজ করলো, দ্যাট ইজ কল্ড আইডেন্টিটি থেফট। এবার হ্যাঁ, কখনো ধরো এরকম আসে, ধরো কোনো কোম্পানির বড় সিইও তার নাম করে তার পুরো মেল আইডিটাকে একদম মানে সিমিলার মেল আইডি একটা ক্রিয়েট করলো। হ্যাঁ, ধরো তোমার নাম হচ্ছে রাহুল, RAHUL, আমি এল এর জায়গায় ক্যাপিটাল আই লিখে দিলাম, তুমি কি এক দেখে বুঝতে পারবে যেটা ক্যাপিটাল আই আছে না এল আছে? বুঝতে পারবে না। তো সেরকম ধরো মেল আইডি দিয়ে ডট যা তোমার যা আছে সেটাই আমি দিয়ে দিলাম, দিয়ে তোমার কাছে একটা মেল গেল। হচ্ছে জানো তো, সবাই সহজের নামে ভুয়ো প্রোফাইল বানাচ্ছে আমার ছেলের নামে। একটা 11 বছর বয়সের ছেলের নামে ভুয়ো প্রোফাইল বানিয়ে ওদের কি লাভ হচ্ছে? তুমি জানাবে আমাকে লিঙ্ক গুলো দেবে। আমার আরেকটা কথা হচ্ছে জামতারা, এত কিছুর মধ্যে এই শহরটা কোথার থেকে এলো? জামতারা নিজেকে প্রকাশ করেছে এদের সাইবার ফ্রডের মানে এদের পীঠস্থান হিসেবে। ঠিক আছে, জামতারা, দেখো জামতারা জায়গাটা আমি জানি না তুমি জিওগ্রাফিক্যালি কতটা জানো। আমার তো ওয়েব সিরিজ দেখাবো। জামতারা কিন্তু একদম আসানসোল এবং ঝাড়খণ্ডের একটা বর্ডার এরিয়া।
আমি যতদূর পড়েছি জামতারা জায়গাটা আছে জয় মা তারা, মানে আচ্ছা। যেহেতু আসানসোলের হুম। ওখানে কোনো একটা সত্যিপীঠ আছে যেখানে হ্যাঁ, ওই হ্যাঁ। জয় মা তারা এর থেকে আস্তে আস্তে হ্যাঁ। সেটাকে অপভ্রংশ হয়ে জামতারা হ্যাঁ। জায়গাটা হ্যাঁ। নামকরণ হয়েছে আর হ্যাঁ। কি। তো সেখানে জামতারাতে আমাদের অ্যান্টি ব্যাংকফোর্ড সেকশন একটা আলাদা আছে ডিডিতে, কলকাতা পুলিশের ডিটেকটিভ ডিপার্টমেন্টে। তো তারা জামতারাকে প্রচুরবার ওখান থেকে রেড হয়েছে, আসামি ধরেছে, আমরাও গেছি বিভিন্ন কেসের কানেকশনে। জামতারা মোডাস অপারেন্ডি ছিল ওদের কিন্তু যে খুব শিক্ষিত ছেলেরা করছে তা কিন্তু নয়, বাট ওরা কিন্তু জানতো যে কোন জায়গায় মানুষকে হিট করলে আমি টাকাটা পাবো, আমি মানুষকে কোন জায়গাটা বোকা বানালে আমি তার কাছ থেকে টাকাটা আদায় করতে পারবো, সেই জায়গাটা কিন্তু ওরা ধরে নিয়েছিল। আজকে তোমাকে ধরো আমি হঠাৎ করে ব্যাংকের নাম করে ফোন করছি, তুমি সবচেয়ে মানুষের কাছে একটা মানে জায়গা থাকে যে আমি আমার যা জমানো টাকা থাকছে আমি ব্যাংকে রাখছি, ঠিক? এবার ব্যাংকের থেকে তোমার কাছে যখন ফোন আসছে তুমি সেটা অবশ্যই সিরিয়াসলি নেবে। এখন নয় জামতারা ঘটনা এতগুলো ঘটে গেছে বলে আমরা ব্যাপারগুলো বুঝি, আমরা ডাইরেক্ট এরকম কোনো সমস্যা ডাইরেক্ট ব্যাংকে গিয়ে যোগাযোগ করছি। কিন্তু যখন তোমাকে কেউ বলছে ব্যাংক ম্যানেজারের নাম করে যে আমি আপনার ব্যাংকের ম্যানেজার বলছি, আপনার কেওয়াইসি আপডেট করতে হবে, আপনার ফোনে ওটিপি যাবে, তুমি ওটিপিটা তাকে সেই ভরসায় দিয়ে দিচ্ছ বলে তোমার কাছ থেকে টাকাটা বেরোচ্ছে। তুমি যদি সেই জায়গাটা অ্যাওয়ার্ড থাকতে তাহলে তোমার কাছ থেকে এই ধরনের জিনিসগুলো ঘটতো না। শুধু জামতারা না, এটা আমি বলছি তোমার রাজস্থানে ভরতপুর বলে একটা জায়গা আছে। তো ভরতপুরে যতবার আমরা রেডে গেছি, আমাদের তো মানে এই সাইবার ক্রাইমে মানে গোটা দেশে বহু জায়গায় আমাদের রেডে যেতে হয়। মোটামুটি প্রত্যেকটা রাজ্যে আমাদের মোটামুটি ঘোরা হয়ে একটা গেছে। রেডের এক্সপিরিয়েন্স বলো না। আচ্ছা বলছি, তাহলে আগে এটা শেষ করে দাও। তো ভরতপুর বলে একটা জায়গা আছে, সেখান থেকে যে ফ্রডগুলো হতো, এই যে দেখবে সেক্সটর্শন বলে একটা অফেন্স মাঝখানে খুব উঠেছিল কি না, তোমাকে কেউ ফেসবুকে তোমার কোনো একটা সুন্দরী মেয়ে তোমাকে একটা ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠালো, তুমি তার সৌন্দর্যে মুগ্ধ হয়ে ফ্রেন্ড রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করলে, করার পর তোমার সাথে প্রথমে মেসেঞ্জারে কথাবার্তা, তারপর হোয়াটসঅ্যাপ নাম্বার আদান প্রদান করে হোয়াটসঅ্যাপে কথাবার্তা, এবং দিনের শেষে তোমাকে গিয়ে বললো আমি আপনাকে ভিডিও কল করবো, আপনি ভিডিও কলটা অ্যাটেন্ড করুন, আপনার আশেপাশে যেন কেউ না থাকে। তুমি যখন ধরলে ফোনটা, তখন দেখলে কোনো এক মহিলা নগ্ন অবস্থায় তোমাকে তোমাকে করছে। এবার এটাও কিন্তু ফিশিং, মানে তোমাকে অ্যাট্রাক্ট করছে এবং তোমাকে ইনডিউস করছে তোমারও প্রাইভেট দেখানোর জন্য। এবার তুমি যদি সেখানে পা দিয়ে ফেলো তাহলে তোমার ভিডিওটা ওর কাছে চলে গেল। তো সেইটা দিয়ে যখন তোমাকে ব্ল্যাকমেল করছে, তো তুমি তখন চাইবে কি, যে তোমাকে দেখো ভয় দেখাচ্ছে যে আপনার এই ভিডিওটা আমি ভাইরাল করে দেবো। কোথায় ভাইরাল করবো? ইউটিউবে ভাইরাল করবো, ফেসবুকে ভাইরাল করবো। এবার যারা জানে না তারা বা বুঝবে না, পা দিয়ে ফেলছে এই ধরনের, এই ধরনের জিনিসগুলো যখন মানে ওরা নিজেকে জড়িয়ে ফেলছে, তখন কি করছে, যে সম্মানের ভয়ে টাকা দিয়ে ফেলছে, শেষ। এবং এক্ষেত্রে কিন্তু এরা টার্গেট করতো ম্যাক্সিমামই যারা খুব ওয়েল রেপুটেড এবং মাঝবয়সী। মাঝবয়সী শুধু না রাহুলদা, মানে 20-21 বছর বয়সের ছেলেরাও ভিকটিম হয়েছে, 80 বছরের বুড়ো লোকও ভিকটিম হয়েছে। মানে আমাদের কাছে 88-89 বছর লোকও এসে কমপ্লেন করেছে, ঠিক আছে। আবার 20-22 বছরের ছেলেরাও এসে কমপ্লেন করেছে, যারা হয়তো 12 সেটেলড, কেউ ভালো চাকরি করছে, শুধুমাত্র সরকারি চাকরি না, ভালো প্রাইভেট সেক্টরে চাকরি করছে। তো ওদের সোশ্যাল মিডিয়া স্টাডি করে এই জিনিসগুলো করা হয়, আর কিছুই না। কারণ প্রথম যখন কমিউনিকেশনটা ওরা তোমাকে হিট করছে, সেটা ফেসবুক বা ইনস্টাগ্রাম, এই সমস্ত জায়গা থেকে তোমাকে হিটটা করছে। তো এই ক্রাইমটার জন্য কিন্তু ভরতপুর খুব ফেমাস। আচ্ছা, মানে এই যে সেক্সটর্শনের যে ক্রাইমটা হয়, এটার জন্য কিন্তু জামতারা যেরকম তোমার ব্যাংক ফ্রডের জন্য, ব্যাংক রিলেটেড ফ্রডের জন্য ফেমাস, তো ভরতপুর কিন্তু এই জায়গাটার জন্য ফেমাস। আচ্ছা, তোমার একটা রেডের গল্প বলো। রেড তো প্রচুর করেছি, এখনো চলে আমাদের। একটা রেড আমার মনে আছে, বলছি তোমাকে, ওটা নাইজেরিয়ান ফ্রড ছিল। নাইজেরিয়ান ফ্রড মানে কি, ধরো আগে তোমাকে ব্যাকগ্রাউন্ড একটু না বললে ভালো লাগবে না, প্লিজ। তো ফেসবুকে ধরো মাঝবয়সী মহিলাদের টার্গেট করা হতো, যারা ধরো ডিভোর্সি বা উইডো, বা ধরো আনম্যারিড, অ্যাবাউট 35 to 40 ইয়ার্স বা 45 ইয়ার্স বা 50 ইয়ার্স, এরকম এজ গ্রুপের মহিলাদের টার্গেট করা হতো। একটা ফেসবুকে খুব সুন্দর একটা মুখ আসতো, যে আমি লন্ডনে ডাক্তার বা ইঞ্জিনিয়ার বা নেভিতে কাজ করি,
হ্যাঁ, আমি নিজেও আমার বিবাহ বিচ্ছেদ হয়ে গেছে, বা আমার ওয়াইফ মারা গেছে, আমি বড় আমার একা। আমি বড় একা, ঠিক আছে, তো আমি তোমার সাথে বন্ধুত্ব করতে চাই। তো সেই মহিলাও দেখছে আমিও একা, এই যে একাকিত্বের সুযোগ নিয়ে এবং ওয়েল সেটেলড ফেসবুকের, একটা ভবিষ্যৎ দেখতে হ্যাঁ, পাচ্ছে। ফেসবুকের ওই যে ব্যক্তিটি যে মানে আসলে ইউকের বাসিন্দা নয়, একটা নাইজেরিয়ান বাসিন্দা বা সুদানের বাসিন্দা, সেটা উনি বুঝতে পারছেন না। তো সে তখন ওই ফেসবুকে ফ্রেন্ড রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করছে, করে তার সাথে কথাবার্তা বলছে, বাবু সোনা করে কথাবার্তা বলে, আমি তোমাকে দিওয়ালিতে গিফট পাঠাবো, তোমাকে তুমি বা আমি তো এসে তোমাকে বিয়ে করব, তোমাকে নিয়ে আমি ইউকেতে সেটেলড হব, আমি তোমাকে গিফট পাঠাচ্ছি। এই যে গিফট পাঠাচ্ছি বললো, ফ্লাইটের টিকিট পাঠাচ্ছি বলছে, ফ্লাইটের টিকিটের ছবি পাঠাচ্ছে যে আমি ইন্ডিয়াতে আসছি তোমার সাথে দেখা করার জন্য। যে ডেটে ধরো ফ্লাইটের টিকিটটা রয়েছে, সেই ডেটে ধরো তোমার কাছ থেকে একজন ফোন করলো, ফোন করে বলছে আমি কাস্টমস থেকে বলছি, আপনার এই অমুক ব্যক্তিকে কি আপনি চেনেন? ধরো নাম বললো পিটার অ্যান্থনি, এরকম একটা নাম ধরো বললো। তো আপনি কি এই পিটার অ্যান্থনিকে চেনেন, এরকম ধরো বললো। তো মহিলা হচ্ছে হ্যাঁ আমি চিনি, আমার আমার বন্ধু হয়। না, ইনি এসছেন ইউকে থেকে, আপনার আপনার ওনার যে লাগেজ রয়েছে সেখানে বেশ কিছু ইউরো পাওয়া গেছে বা পাউন্ড পাওয়া গেছে, এবং সেখানে হীরের গয়না পাওয়া গেছে, সোনার ঘড়ি পাওয়া গেছে। এবার মহিলা ভাবছে তো আমার জন্যই এনেছে, হুম, রাইট, তো আমাকে সেগুলো ছাড়াতে হবে। হুম, তো আপনি তখন মহিলাকে বলছে আপনি তাহলে আমার একটা ফিজ পেমেন্ট করুন, ট্যাক্স পেমেন্ট করুন, করে এগুলো তাহলে আপনি ছাড়িয়ে করুন, নেবে। আর না হলে এনাকে আমরা অ্যারেস্ট করবো। ঠিক আছে, তখন মহিলা সেই লোভে পড়ে সেই টাকার পর টাকা, টাকার পর টাকা, আজকে প্রথমে বললো ইনকাম ট্যাক্স, তারপর আরবিআই ট্যাক্স, তারপরে কাস্টমস ক্লিয়ারেন্স, এরকম করে হয়তো কয়েক লক্ষ বা কয়েক কোটি টাকা দেওয়ার পরে যখন বুঝতে পারলো যে না আদৌ এই জিনিসটা ঠিকঠাক লাগছে না, তখন হয়তো আমাদের দ্বারস্থ হলো। পরবর্তীকালে দেখা যায় যে ওই যে প্রোফাইলগুলো যখন তৈরি হচ্ছে, ফেসবুকের প্রোফাইলগুলো তৈরি হচ্ছে, এগুলো আদৌ কোনো ইউকের বাসিন্দা না, তাকেও ভিক্টিমাইজ করা হচ্ছে। ইউকেতে হয়তো সেই ধরনের লোকটা সত্যিকারের রয়েছে, তার পুরো সোশ্যাল মিডিয়া হিস্ট্রিটা বার করে স্টাডি করে তার ডেটা দিয়ে একটা আইডেন্টিটি থেফটের কথা তুমি একটু আগে বলছিলে, ঠিক সিমিলার ওয়েতে ওরকম একটা ফেক প্রোফাইল বানিয়ে অন্য কাউকে ভিক্টিম ওকে। করা হচ্ছে। ঠিক আছে, তো ওরকম একটা কেসে একবার আমি দিল্লিতে গেছিলাম টিম নিয়ে, আমাদের টিম নিয়ে আমরা গেছিলাম। তো সেখানে ঘরে ঢুকে একবার আমার এক্সপিরিয়েন্স রয়েছে, আমরা একটা নাইজেরিয়ানকে ফিক্স আপ করেছিলাম যে হ্যাঁ অমুক ঘরে এই নাইজেরিয়ানটা থাকছে, ওকে গিয়ে ধরতে হবে। তো আমরা যখন বাইরে যাই, আমাদের লোকাল থানার হেল্প নিয়ে আমাদেরকে সেখানে যেতে হয়। তো আমরা সেই নাইজেরিয়ানটা ঘরে গিয়ে যখন আমরা নক করি, তখন ও যখন দরজাটা খোলে, তখন প্রথমে দেখতে পায় যে আমরা তো ডিটেকটিভ ডিপার্টমেন্টে কাজ করি, আমরা সিভিলেই ট্রাভেল করি এবং সিভিলেই কাজ করি, কারণ ওটা আমাদের ওয়ার্কিং ইউনিফর্ম ইন সিভিল, ফর্মাল সিভিল। তো আমাদেরকে দেখে ঠিক বুঝতে পারিনি, বাট যখন দেখলো যে লোকাল থানার লোকটা ইউনিফর্ম পরে রয়েছে, ও কিন্তু তখন ভয়ে দরজাটা কোনো মতে বন্ধ করতে গেছিল, আমরা ঠেলে ঢুকে গেছি। এবার আমি ঢুকে গেছি, ঘরে দুটো নাইজেরিয়ান রয়েছে, কোনটা আমাদের টার্গেট সেটা কিন্তু আমরা তখনও জানি না, কেন ডিভাইসটা যার কাছে রয়েছে সেই আমাদের আমাদের টার্গেট। তো ডান দিকে যে ঘরে যে ছেলেটা ছিল, অল্প বয়স, 26-27 বছর বয়স হবে হয়তো, সে সে সময় কি তখন, তোমাদের আর্মস ক্যারি করতে হয়? না আমরা সাধারণত আর্মস দরকার করি হয় না, না। কেন আমাদের তো সেরকম নটোরিয়াস ক্রিমিনাল তো এরা নয়, এদের কাছে সেই ধরনের ল্যাপটপ ছুঁড়ে মারবে। হ্যাঁ, খুব বেশি হলে তাই করবে। তো ওই ছেলেটা তখন ব্যালকনি দিয়ে লাফ মারতে গেছে। তো তখন আমি ছিলাম, আমার সাথে কনস্টেবল ছিল, আর এই পাশে যে নাইজেরিয়ানটা ছিল তাকে অলরেডি লোকাল থানা, ওখানকার যে লোকাল থানা ছিল এবং আমাদের আদার্স যারা ফোর্স ছিল ওরা ডিটেন করে ধরে রেখে দিয়েছে, আর ও পালাতে গেছিল। তো তখন অ্যাক্সিডেন্ট হয়ে যাচ্ছিল একটা বড় সড়ো, কেননা ওকে যখন আমি ধরতে গেছি ও তখন ব্যালকনিতে অলরেডি রাত মেরে দিয়েছে, এবং ওর হাত দুটো আমি ধরে রয়েছি, ও আমার হাত ধরে ঝুলছে এবং আমাকে ধরে টানছে, এবং সেটা ছিল 5th ফ্লোর। আর ওর ওজন স্বাভাবিকভাবে বেশি হওয়ার কথা, হ্যাঁ, নাইজেরিয়ান বিল্ড। নাইজেরিয়ান। ওর ওর ও তখন ওটা ছিল 5th ফ্লোর, 5th ফ্লোর থেকে ও আমাকে হাত ধরে টানছে, আমি এরকম ব্যালকনি দিয়ে ওর হাত ধরে ঝুলে রয়েছি। তো যাই হোক, ও আমার সাথে যারা ফোর্সরা ছিল বললো স্যার আপনি কিন্তু পারবেন না, ওর সাথে ছেড়ে দিন, নাহলে কিন্তু আপনি মরে যাবেন, ওর সাথে পড়ে আপনি মরে যান, কারণ ওরা আমাকে যেতে ধরে টেনে তুলবে সেই পজিশন ওখানে ছিল না। তো যাই হোক, আলটিমেটলি সে আমাদের মেন টার্গেট ছিল না, যাকে ডিটেন করা হয়েছিল সেই মেন টার্গেট ছিল, কপাল ভালো। আমি দেখলাম ও 5তলা থেকে ওই ওই বিল্ডিং এরই একদম 3rd ফ্লোরের ব্যালকনিতে গিয়ে পড়লো, পড়ে উল্টো দিকের একটা এতে গিয়ে 2nd ফ্লোরে গিয়ে লাফ মারলো, সেখান থেকে রাস্তার নামে দৌড়। ঠিক আছে, তো এরকম হার্ড এক্সপিরিয়েন্স আমাদের হয়। হ্যাঁ, এরকমও হয়েছে, ধরো
ধস্তাধস্তি তো হয়েই থাকে। এর আগে তোমার বিহার বলো, বিহারে কিছু কিছু জায়গা আছে খুবই বাজে, যেখানে রেড করা মানে নিজের লাইফ রিস্ক নিয়ে রেড করা। আমাদের বিভিন্ন টিম এরকম ধরো গেছে, গিয়ে দেখছে, যখন দেখছে যে পুলিশ এসছে, পুরো গ্রামের লাইট ফাইট সব বন্ধ করে দিয়েছে, মানে ট্রান্সফরমার থেকেই লাইট বন্ধ করে দিয়েছে, দিয়ে পুরো ঘিরে নিয়েছে। সেখানে হয়তো লোকাল থানা গিয়ে সেখানে বুঝিয়ে বাজিয়ে তারপর আমাদেরকে টেনে বার করে এনেছে। এরকম ঘটনাও ঘটেছে। হ্যাঁ, তো রেডে গেলে নানা রকম এক্সপিরিয়েন্স হয়, মজাও লাগে। পুলিশের অন্য ডিপার্টমেন্টের সাথে তোমাদের সব থেকে বড় ফারাক হচ্ছে তোমাদের ক্রাইমের ধরনটা রোজ বদলাবে, একদম এবং একদম। কোনো একটা ডিকেডের সাথে পরের ডিকেডের ক্রাইমের কোনো মিল না থাকবে না না। না, একদম না। সো তোমাদের আপগ্রেড করার প্রসেসটা কি, নিজেকে আপ টু ডেট রাখার? দেখো, আপ টু ডেট রাখার প্রসেস হচ্ছে আমাদের রেগুলার এই ধরনের জিনিসগুলো নিয়ে কালচার করতে হয়। আজকে ধরো, আজ থেকে 10 বছর আগে যখন আমি চাকরিতে এসেছিলাম, তখন ক্রিপ্টোর কনসেপ্ট ছিল না, বা থাকলেও সেটার ইউজেজ নিয়ে সেরকমভাবে কারোর মধ্যে সচেতনতা ছিল না। আজকে ক্রিপ্টো যেভাবে মার্কেটে ছড়াচ্ছে, যেভাবে বাড়ছে, ভবিষ্যতে হয়তো ক্রিপ্টোর মাধ্যমেই এই মানিটারি ফ্রডগুলো মানে ওটার বেস হতে চলেছে। হ্যাঁ, তো আমাদের এখন মানে রেগুলার বেসিসে, যে বললাম 10 বছর আগে ধরো আমরা কমপ্লেন পেতাম কি, আমার একটা ফেক ফেসবুক প্রোফাইল তৈরি হয়েছে, বা একটা ফেক ইমেল আইডি তৈরি হয়েছে, কোনো কোম্পানি সে কমপ্লেন করলো, স্যার আমার অমুক কোম্পানি, অমুকের সাথে অমুক ক্লায়েন্ট রয়েছে আমার, সে আমাকে একটা মেল পাঠিয়েছে যে আমার এই মাসের টাকাটা আমার এই অ্যাকাউন্টে না পাঠিয়ে অমুক অ্যাকাউন্টে টাকা পাঠাও। তো আমরা মেলটা ভেরিফাই করে দেখিনি, সিমিলার টাইপের মেল আইডি রয়েছে, ওই যে একটু আগে যেমন বললাম, এল এর জায়গায় ধরো ক্যাপিটাল আই দিয়ে দিল, বা দুটো এল দিয়ে দিল, তুমি এক ঝলকে দেখে বুঝতে পারলে না। ওরা না ভেরিফাই করে টাকাটা যখন পাঠিয়ে দিচ্ছে, পাঠিয়ে দেওয়ার পরে তখন দেখছে ফ্রড হয়েছে। এই ধরনের জিনিসগুলো আগে ছিল, বাট এখন ট্রেন্ড পরপর চেঞ্জ হচ্ছে। প্রথমে মানে লাস্ট 5-6 বছরের মধ্যে তোমার এই জামতারা একটা মানে রেভলিউশন এনে দিয়েছিল, জামতারা, ঠিক আছে। তারপর ইজ এ সেক্সটরশন, ইনভেস্টমেন্ট ফ্রড, জব ফ্রড, ওটিপি ফ্রড, তোমার কেওয়াইসি ফ্রড, ডিজিটাল অ্যারেস্ট। হ্যাঁ, এই ধরনের জিনিসগুলো ক্রমাগত বদলাচ্ছে। ঠিক আছে, তো ভবিষ্যতে হয়তো আরো বদলাবে। তো আমাদের নিজেদের আপগ্রেড করতে গেলে আমাদের কিছু ট্রেনিং অ্যাটেন্ড করতে হয়, সেমিনার অ্যাটেন্ড করতে হয়, বা পড়াশোনা করতে হয়। এআই এর ব্যবহার সাইবার সিকিউরিটিতে কিভাবে হচ্ছে, বা তুমি ভবিষ্যতে কি দেখছো? দেখো, বিজ্ঞানের তো দুটো দিক থাকে, একটা হচ্ছে ভালো দিক, একটা মন্দ দিক। তুমি যখন যেভাবে ইউজ করছো, তোমার ধরো তুমি বাজার থেকে একটা বড় ছুরি কিনে আনলে, সবজি কাটার বা মাংস কাটার চপার কিনে আনলে, তুমি সেটাকে মাংস কাটার কাজে লাগাতে পারো, কাউকে খুন করার কাজে লাগাতে পারো। তো এটা তোমার ওপর, তুমি কিভাবে তাকে ইউজ করছো। এআই অবশ্যই হেল্পফুল, শুধুমাত্র আমাদের কাজের জন্য না, সবার কাজের জন্যই অনেক ইজি করে দিয়েছে। কিন্তু এআই যখন আমরা ইউজ করছি, তখন কিন্তু আমরা ধরো এআইকে যখন কোনো প্রম্পট দিচ্ছি, আমরা কি ধরনের ডেটা ওকে প্রোভাইড করছি, এআই কিছুই তো না, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স সব ডেটা তুমি ওকে যেটা ফিট করাচ্ছ, ও সেটা তোমাকে বমি করে, একেবারে, তাই না? তো তুমি যখন ওকে যে ডেটাগুলো দিচ্ছ, ও সেটাকে অ্যানালিসিস করে তোমাকে একটা আপগ্রেডেড একটা ভার্সন তোমাকে প্রোভাইড করছে। তো আমাদেরকে এটাই খেয়াল রাখা উচিত এআই ইউজ করার সময়, যে আমরা এআইটাকে কাজে লাগাবো কিভাবে, আমরা কোন প্রম্পট দিলে আমি সেইভাবে কাজটা পাবো। তো আমার কনফিডেন্সিয়াল ডেটা যতটা পারবো, আমি মনে করবো এআইকে কম দেওয়াই ভালো। ধরো চ্যাট জিপিটি তুমি ইউজ করছো, গ্রক ইউজ করছো, জেমিনাই ইউজ করছো, অফিসিয়াল ওয়ার্কের জন্য, দ্যাটস গুড। বাট তুমি ধরো তোমার ছবি যখন দিয়ে বলছো যে প্লিজ মেক আ গিভলি আর্ট, তো সেই তোমার কিন্তু ডেটাটা কিন্তু ওদের কাছে থাকছে, এবং তুমি নট শিওর যে ওই ডেটাটা অন্য কোথাও সার্কুলেট হচ্ছে না ইন ভার্চুয়াল ওয়ার্ল্ড। হ্যাঁ, কারণ ডিপ ফেক তুমি জানো, কারোর ভয়েস থেকে বা কারোর ছবিকে একদম ডিটো তুমি করছো। যদি খুব মাইনিউটলি দেখো, যারা একটু এআই নিয়ে পড়াশোনা করে বা দেখে, তারা হয়তো দেখলে বুঝতে পারবে, মানে ডিফারেন্সিয়েট করতে পারবে যে কোনটা অরিজিনাল হতে পারে, কোনটা এআই হতে। মানে এআই জেনারেটেড ছবিগুলো দেখবে অনেক পলিশড হয়, যখন কোনো ছবি বা ভিডিও তুমি দেখছো, দেখে বুঝতে পারবে অনেক পলিশ হয়। এখন ইনস্টাগ্রামে ম্যাক্সিমাম তোমার যে রিল ফিলগুলো আছে, ম্যাক্সিমামই তুমি দেখবে অনেকে এআই ইউজ করছে, তাই না? তো একটু নিজেকে একটু কেয়ারফুল থাকলে অনেক জিনিস থেকে তুমি মানে বাঁচতে পারো, সাইবার হাইজিনটা মেনটেন করতে পারো। আহা, কি সুন্দর কথা, সাইবার হাইজিন, একটা একটা কি সুন্দর শব্দবন্ধ শুনতে পেলাম। থ্যাংক ইউ ইন্দ্রনীল, আজকে আমাদের ডাকে সাড়া দেওয়ার জন্য। দেখুন,
একটু সজাগ থাকতে হবে। নিজে আদো ঘুমে থেকে তারপর যদি বলেন আমার টাকা চলে গেল, তখন অনেক সময় কারোরই কিছু করার থাকে না। এবং আজকে আমরা জানলাম, দেখলাম যে শুধু উর্দিকে দেখলে মানুষটাকে দেখতে পাওয়া যায় না। উর্দির ভিতর আমার আপনার মতনই মানুষ আছে, যার হৃদস্পন্দন আছে আপনার আমার মতন, যার সুখ দুঃখ আছে আমার আপনার মতন, যার ভালো লাগা মন্দ লাগা আছে, পুজোয় মিস করা আছে, সবই আমার আপনার মতন। শুধু উর্দিটাকে দেখবেন না, আর শুধু ভিলেন বানাবেন না। এরা আমাদের জন্য অনেক কিছু করে, যে কারণে আমরা সুস্থ থাকি, আমরা ভালো থাকি। আর আজকে আমরা একটা বিশেষ বিষয় নিয়ে আলোচনা করলাম, যেহেতু আমার বন্ধুর স্পেসিফিকেশনটা ওখানে, ওর স্পেশালাইজেশনটা ওখানে, সেটা কিছুটা আপনাদের হয়তো এনলাইটেন করলো কিভাবে কোট আনকোট মুরগি হওয়া থেকে বাঁচানো যায়। আমি যেটা একবার হয়ে গেছি অলরেডি, কিন্তু বেঁচে গেছি। সবাই সেটা বাঁচতে পারবে না, কিন্তু আপনারা নজর রাখুন। এবং এটাও মাথায় রাখুন, সাইবার সিকিউরিটির অ্যাওয়ারনেস কিন্তু আমাদের পুলিশ ডিপার্টমেন্ট সব জায়গায় করে যাচ্ছে, আপনাদেরও একটু নজর রাখতে হবে। হ্যাঁ, আমাদের, আমি একটু তোমাকে হ্যাঁ, ইন্টারাপ্ট করছি। এটা আমি হ্যাঁ, আসতাম যে তুমি হ্যাঁ, একটু বলে দাও। হ্যাঁ, আমি বলে দিই, এটা আমাদের কলকাতা পুলিশের ডেডিকেটেড টিম আছে সাইবার সিকিউরিটি অ্যান্ড অ্যাওয়ারনেস হিসেবে। এবং এরা প্রত্যেক দিনই, মানে সপ্তাহের আমি দেখি যে প্রত্যেক দিনই এরা কিন্তু অ্যাওয়ারনেস প্রোগ্রাম করে বেড়ায়, বিভিন্ন স্কুল বলো, কলেজ বলো, ব্যাংক বলো, বিভিন্ন অর্গানাইজেশনে বলো। এবং আমাদের কলকাতা পুলিশের একটা সাইবার বাস বলে একটা বাস আছে, হ্যাঁ, যেখানে এগুলো ডেমনস্ট্রেট করা হয়, মানে সাইবার ক্রাইম থেকে কিভাবে বাঁচা যায়, কিভাবে নিজেকে সুরক্ষিত করা যায়, এই ধরনের কিন্তু একটা বাস, মানে একটা মোবাইল অ্যাওয়ারনেস প্রোগ্রাম কিন্তু আমাদের চলে এটা। তো এগুলো যখন আপনাদের আমি তোমার দর্শকদের বলবো যে যখন আপনাদের এরিয়ায় এই জিনিসটা ঘুরবে বা যাবে, আপনারা একটু ফলো আপ করবেন। বয়স্কদের জন্য, প্রণাম মেম্বারদের জন্য অনেক এরকম এগুলো প্রোগ্রাম করা হয় সাইবার রিলেটেড। আর এখন অনেক হয়ে গেছে, মানে লোকের সুবিধার জন্য 1930 যেটা আছে সাইবার ক্রাইম হেল্পলাইন নাম্বার, মানে ন্যাশনাল সাইবার ক্রাইম রিপোর্টিং পোর্টাল আছে, সেখানেও তুমি কমপ্লেন করতে পারো। মানে তুমি ধরো এমন একটা জায়গায় রয়েছে যেখান থেকে তুমি হঠাৎ করে পুলিশের কাছে যেতে পারছো না সেই মুহূর্তে, তো তুমি অনলাইনে কমপ্লেনটা করে দিতে পারো। তোমার ধরো মানিটারি ফ্রড হয়েছে, তুমি চট করে ধরো পুলিশের কাছে যেতে পারছো না, তুমি 1930 কল করলে, ওরা তোমার কাছে রিকোয়ারমেন্ট চাইবে যে হ্যাঁ কি ধরনের ফ্রড আপনার হয়েছে, কোন অ্যাকাউন্ট থেকে টাকা গেছে, কোন অ্যাকাউন্টে টাকাটা গিয়ে পৌঁছেছে, বা মানে বেনিফিশিয়ারি ডিটেলসগুলো বা ট্রানজাকশন আইডি, এগুলো দিয়ে তুমি যদি করো তাহলে ইনস্ট্যান্ট কিন্তু একটা কম্পিউটারাইজড একটা সিস্টেম আছে মিনিস্টার অফ হোম অ্যাফেয়ার্সের, সেখান থেকে কিন্তু ওই টাকা হোল্ডিংয়ের প্রসেসটা কিন্তু ততক্ষণে চালু হয়ে যায়। পারফেক্ট। তাহলে আর কি, তাহলে এটাও মাথায় রাখবেন। আর এই গেঞ্জি আমাদের বংমেট বানায়, ওদের এখন বিজ্ঞাপন যাচ্ছে। আর আমাদের চ্যানেলটা লাইক শেয়ার সাবস্ক্রাইব করুন, একটু বড় হলে অনিন্দ হ্যাকিং ছেড়ে দেবে।